2 দিন ধরে কিছু পেটে কিছু পড়েনি। ক্ষুধায় কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে। কিন্তু কিছু করার নাই। কেউ তো আর এমনি এমনি খেতে দিবে না। এটাই দুনিয়া। 12 বছরের একটি ছেলে কতক্ষণ না খেয়ে থাকতে পারে? দুনিয়া বড়ই নিষ্ঠুর। কতজনের কাছে গেছে কাজের বিনিময়ে খাবার চাইতে, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সবাই বলে কোনো কাজের লোক দরকার নেই। পানি খেয়ে আর কতক্ষণই পারা যায়। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারেনি, তাই পেটে কিছু পড়েনি। একটু পানি খেয়ে রাস্তার ফুটপাতে গা এলিয়ে দিল ছেলেটি। ছেলেটির নাম আকাশ। ব্যাস, এইটুকুই তার পরিচয়। তবে ওর বাবা আছে, মা অনেক আগেই দূর আকাশে তারা হয়ে গেছে, কিন্তু আকাশকে ওর বাবা মেরে ঘর থেকে বের করে দিছে। কি দোষ ছিল তার? বিনা দোষে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে তো কিছু, বরং সব কিছু সৎ মা করেছে। খোলা আকাশের নিচে শুয়ে আকাশে তারার দিকে তাকিয়ে ভাবছে এসব কথা। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি ভরে উঠেছে নিজেও জানে না। আকাশ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মু কেন ছেড়ে চলে গেল আমায়? একটু এসে দেখে যাও। তোমার বাবু ভালো নেই। আজ 3 দিন ধরে না খাওয়া। খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবো? খেতে দেওয়ার যে লোক নেই, আদর করে খাইয়ে দেওয়ারও লোক নেই। কেন আমাকে একা করে রেখে গেলে? চোখের পানি চোখ থেকে গড়িয়ে রাস্তায় পড়ছে। এমন সময় একজন লোক আকাশের সামনে দিয়ে ছুটে গেল রক্তাক্ত অবস্থায়, আর তার পেছনে 2জন পুলিশ। আকাশ তাদের দেখে অনেক অবাক হয়। ওর মনে হয় কি হচ্ছে একটু দেখা দরকার, তাই সে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যায় ওদের দিকে। কিছু দূর যেতেই আকাশ দেখতে পায় লোকটি মাটিতে পড়ে আছে, আর পুলিশ দুটো গান পয়েন্ট করে এগোচ্ছে। কত বছর পরে তোকে পেয়েছি, এবার আমার প্রমোশন কে আটকায়? পুলিশটির নাম হচ্ছে জাবির। অতঃপর সে মোবাইল বের করে কমিশনারকে ফোন দেয় আর বলে, স্যার, আমরা কবিরকে ধরে ফেলেছি, কিন্তু আমার সাথে যে ছিল তাকেও গুলি করে মেরে দেয়। তাই আমি তাকে ইনকাউন্টার করে দিয়েছি স্যার। ফোন কেটে দেয় জাবির। জাবিরের সাথে থাকা লোকটা জাবিরের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলার আগেই স্কাও করে বুকের বাঁ পাশে গুলি করে দেয় জাবির। সরি, তুই আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছিস, তাই এমনটা করতে হলো। মাফ করে দিস প্লিজ। তুই একটা সাইকো জাবির। এখানে কতদিন লুকিয়ে থাকবি? এতদিন তোর সব কিছু সামনে আসবে। আমি ভবিষ্যৎ সম্পর্কে ভাবি না, তাই কাজটা ফিনিশ তো করি আগে। আর তুইও আমাকে মাফ করে দিস। ভূত হয়ে যেন পিছে পড়িস না। আকাশ এইসব লুকিয়ে দেখছিল আড়াল থেকে। তার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই সে বেছে কিছু না ভেবে তার পাশে পড়ে থাকা পাথর হাতে নিয়ে গায়ের সব জোর দিয়ে মেরে দেয়। জাবির যখন গুলি করবে ঠিক তখনই একটা পাথর এসে জাবিরের মাথায় লাগে। এতটা জোরেই সে সামনের সব কিছু কালো হয়ে আসতে থাকে। হাত থেকে গানটা পড়ে মাথা ধরে বসে পড়ে। আকাশ আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আকাশের দিকে তাকালো। সে দেখে একটা ছেলে, দেখতে সুন্দর, কিন্তু জামা কাপড় অনেক ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে জবির তো এই ছেলেটাকে ছাড়বে না, তাই কবির গিয়ে আকাশের হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুইও আয় আমার সাথে। এই বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুদূর যেতেই আকাশের শরীরের বাকি শক্তিটুকু ফুরিয়ে গেল। 3 দিন ধরেই না খাওয়া, তাই রাস্তায় পড়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তার, যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। অনেক পানি পিপাসা পেয়েছে, তাই পানি পানি করতে লাগলো। কবির এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আকাশকে কোলে নিয়ে পাশের একটা দোকানে নিয়ে যায়। একটা কেক আর পানি কিনে একটু একটু করে কেক আর পানি খাওয়াচ্ছে, আর আকাশকে দেখে বুঝতে পেরেছিল সে ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আকাশ বসে আছে, উদ্দেশ্য ঢাকা। আকাশ কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশও চায় না এখানে থাকতে, মুখোমুখি হতে চায় না তার বাবা মায়ের। কিছুক্ষণ আগে আকাশ একটু সুস্থ, তখন কি নাম তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায়? বাবার নাম কি? আমি একা, আমার কেউ নেই। কবির আকাশের মুখে আলতো ছুঁয়ে বলে, ভালোই মিথ্যা কথা বলতে পারিস। আমি মিথ্যা বলিনি। মানুষের দুঃখ, মানুষের মুখ মিথ্যা বলে, কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞাসা করব না, তবে তুই চাইলে আমি তোকে আমার সাথে নিতে পারি। বল, যাবি আমার সাথে? কবির হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই, সবাই মারা গেছে। না, সবাইকে মেরে ফেলা হয়েছে, মেরেছে ডার্ক মাফিয়া। সকালে মিষ্টি সূর্যের আলো আকাশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেল।
আকাশ দেখলো সে কবিরের হাঁটুর উপর শুয়ে আছে আর তার হাত আকাশের মাথার উপর। আকাশ যেন আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর কবিরের ঘুম ভাঙলো। বাস স্টেশন থামার সাথে সাথে 5-6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আকাশের হাত ধরে নিচে নামলো। গাড়ি থেকে অনেকটা লোক নামলো। একজন ছুটে আসলো কবিরের কাছে আর বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। আমি ঠিক আছি। আর এ আমাকে বাঁচিয়েছে। তাই আজ থেকে এ আমার ছেলে আকাশ, আকাশ চৌধুরী, আর তোমাদের ছোট সাহেব। 12 বছর পর দুবাই চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানি। রহমত মিয়া ছুটছে বসের কেবিনের দিকে। রহমতের আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়েই দরজা খুলে রহমত বলল, অবশ্য তাকে এই পাওয়ার দেওয়া হয়েছে। স্যার, ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিচ্ছে। মাল সময় মতো ডেলিভারি না হলে আমাদের কোম্পানি অনেক লস হবে। কবির চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমা খুলল আর বলল, খোঁজ নাও আকাশ কোথায়। রহমত আকাশের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। এটা দেখে রহমত বলে ওঠে, স্যার, আকাশ বাবুর ফোন তো অফ। রহমত বাবু বলে ডাকে আকাশকে। কবির চৌধুরী একটু হাসলো আর বলল, আরে রহমত, এত টেনশন নিও না, জাস্ট চিল। সুনসার রাস্তায় দুই পাশে মরুভূমির বালি চিকচিক করছে। দুইটা গাড়ি ভর্তি মাল। বস, আমরা পৌঁছে গেছি। তোমরা কয়জনের মতো আছো? বস, আমরা 10 জনের মতো আছি। সাবধানে মাল গোডাউনে রাখবি। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গলি এসে চেলার পাশে বসা লোকটার মাথায় লাগে। চেলা বলতে ভালো লাগে না, ওর নাম রহিম। এটা রহিমের হাত থেকে ফোনটা পড়েছে। দেখে তার পাশে বসে থাকা লোকটির কপাল ফুটো হয়ে গেছে আর তার সামনে গ্লাস ফুটো হয়ে আছে। তাই সে ফুটো অনুসরণ করে সামনে তাকায়। এদিকে ড্রাগন ফোনে হালো হালো করে যাচ্ছে। রহিম দেখলো তাদের সামনে একটি লেমনগিরি কার, আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট আর হাতে এক হাত দিয়ে খাচ্ছে আর অন্য হাতে একটা M4A1 গান তার ঘাড়ের ওপর হেলান দিয়ে রাখা। ছেলেটি দেখতে সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বায় 6 ফিট 7 ইঞ্চি, কালো প্যান্ট, সাদা শার্টের ওপরে কালো ব্লেজার, আবারও কালো শু, চুলগুলো স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, সব মিলিয়ে যেন ম্যান ইন ব্ল্যাক। আকাশ, হ্যাঁ এটাই আকাশ চৌধুরী। ড্রাগনের লোকেরা গাড়ি থামিয়ে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। যা সবাই, ও লাশ দেখতে চাই আমি। সবাই যে যার মতো ছুরি, কাঠারি, রামদা, রড এসব নিয়ে ছুটে আছে আকাশের দিকে। আকাশ গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। একজন আকাশের রামদা দিয়ে মারতে আসলে ওর পেটে একটা ঘুষি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটার গলায় চালিয়ে দেয় আর তার মাথাটা নিচে পড়ে থাকে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এখন বুঝতে পারছি সকাল থেকে হাত কেন চুলকাচ্ছিল। ওই তোরা দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নাই, সো কাম অ্যান্ড ফিনিশ মি। বলে আবার মুখে সিগারেট দিল আকাশ। এবার একবারই সবাই চলে আসলো আকাশের কাছে। 8টা লাশ রাস্তায় পড়ে আছে। আকাশের জামা কাপড়, মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসেছে, তাই নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দিল। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে। সে তো ভয় আজমারা হয়ে গেছে। আকাশ ওর দিকে তাকালো, হাত উঁচু করে ডাক দিল রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, না। দূর শালা, আয়, তোকে কিছু করব না, তোকে আমার পছন্দ হয়েছে রে। আকাশ পেছনে গাড়ির কাছে চলে গেল। রহিম এখন আগের জায়গায় দাঁড়ানো। ওই তোকে আসতে বলেছি না এখানে? রহিম ভয় পেয়ে আকাশের কাছে চলে যায়। কোমর থেকে একটা গান বের করে রহিমকে দেয়। নিজের চশমা খুলে নেয় আর বলে, নে এবার মার। রহিম একবার আকাশের চোখের দিকে তাকায় আর একবার তার হাতের গানের দিকে। ধুর, তোর দ্বারা হবে না। বলে আকাশ রহিমের বুকে গুলি করে দেয় আর বলতে থাকে, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস, কিন্তু আকাশ নিজের শার্ট ব্লেজার খুলে নিচে ফেলে দেয়। আকাশের জিম করা বডি বেরিয়ে আসে। গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখ ভালো করে ধুয়ে নেয় আর পকেট থেকে ফোন বের করে রহমত মামাকে ফোন দেয়। আকাশ রহমতকে মামা বলে ডাকে। হ্যালো মামা। বাবু, তুই কোথায়? ফোন অফ কেনে? আরে, একদিকে আমাদের সর্বনাশ হয়ে গেছে। হাহা, মামা তুমি কি করে ভাবলে এই আকাশ চৌধুরী বেঁচে থাকতে আমাদের সর্বনাশ হবে? নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম, বাই। তো রহমত বলেছিলাম টেনশন নিও না।
আপনিও যেমন আপনার ছেলেটাও তেমন। বলেই রাগে গজগজ করতে করতে চলে গেল রহমত। আসলে রহমত কবির চৌধুরীর বন্ধুর মতো, আর আকাশকে নিজের ছেলের মতোই ভালোবাসে। পরিবার বলতে আছেন স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশে। এ দেখে কবির চৌধুরী আরো জোরেই হাসতে লাগলো। ম্যাডাম ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠেন, বড় সাহেব আপনাকে ডাকছে। এই ভাগ এখান থেকে। সকালে উঠেই তোর মতো ছোট লোকদের চেহারা দেখতে চাই না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরি। গান গালে একটা তিলও আছে, নাম তাইবা মনি। তার বাবা ডাকে মনিরা বলে। ধনির বাবার একমাত্র মেয়ে, হাদর পেয়ে বাদর হয়ে যাবার প্রাণী এটা। বাবার পাওয়ার দেখিয়ে চলে সবসময়, অহংকারে যেন পা মাটিতে পড়ে না। ওর বাবা দেশের নামকরা বিজনেসম্যান আরমান আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু একে প্রথম দেখায় ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পরে। মনিরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো। তবে আমি তোমাকে কতবার বলছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না ঢোকে। হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের প্লেটে খাবার দিচ্ছে, মনিরা খাচ্ছে। এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নেই, জগ একটু দূরে, তাই একটা কাজের মহিলাকে জগ এনে পালি ঢেলে দেয়, আর তখনই ঠাস করে একটা চড় মেরে দেয়। কত বড় সাহস তোর, তুই আমার গ্লাসে হাত দিস? তোকে আমি। আবার চড় মারতে গেলে আরমান আহমেদ ওটা আটকায়, আর ইশারায় কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবার দিকে তাকায়। মনিরা, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিই, কি বলো? দাও, ওদের মুখ আমি আর দেখতে চাই না, যত সব। তাই বলে দিই। তাহলে আমাদের বাড়ির সব কাজ তোমাকে আর আমাকে করতে হবে, রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কিছু দেখাশোনা। কি বলো, করতে পারবে তো? যদি পারো তাহলে আমি ওদের বিদায় করে দিচ্ছি। মনিরা কোনো কিছু বলল না, সোজা নিজের রুমে চলে গেল। রুমে বসে সে ভাবছে, পাপা তো কতগুলো ঠিকই বলেছে, আর ওদের যে সহ্য হয় না আমার, কিন্তু ওদের যে সহ্য হয় না আমার। রাতে কবি চৌধুরী বাড়িতে সোফায় বসে টিভি দেখছে। তখন আকাশ দরজা খুলে পেছন দিয়ে বিনা শব্দে নিজের রুমের দিকে যেতে লাগলো। আকাশ এদিকে আয়। ইস, কিভাবে বড় আব্বু, তুমি তো অন্যদিকে ফিরেছিলে। আকাশ কবি চৌধুরীকে বড় আব্বু বলেই ডাকে, কারণ তার আব্বু আছে, সেই শুধুমাত্র আকাশের আব্বু। ভুলে যাস না আমি তোর কে হই, আর তোকে সেই ছোট্টবেলা থেকে চিনি আমি, তাই আমার সাথে চালাকিতে পেরে উঠবি না। আচ্ছা বলো, কি বলবা? অনেক টায়ার্ড আছি। ফৌজিয়ার বিয়ের ডেট চলে এসেছে, তাই 2-1 দিনের মধ্যে রহমত আর তোকে বাংলাদেশে যেতে হবে। সব কিছু গুছিয়ে নে। ফৌজিয়া রহমত মিয়ার মেয়ে। তুমি যেটা বলবা সেটাই হবে। এখন সুন্দর করে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে। এই বলে আকাশ চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিল। ডাইনি নামে একটা নাম্বারে কল দিল। এটা ফৌজিয়া। আকাশ তাকে ডাইনি বলেই ডাকে, নিজের বোনের মতোই ভালোবাসে। ফৌজিয়া দেখতেও অনেক সুন্দর, অনেক ভদ্র, মনে কোনো অহংকার নেই। অতঃপর আকাশ ফৌজিয়াকে ফোন দেয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে ডাইনি, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই তো থাকবি, কারণ আমাদের জ্বালিয়ে তোর তো হয়নি। এখন আমাদের ভোলা ফালা দুলাভাইটাকে শেষ করবি। বুঝেছি, তোর মার খাইতে ইচ্ছে করছে, তো কবে আসবি? পরশু। বল কি কি লাগবে আমার একমাত্র বোনটার। আমার কিছু চাই না, তুই আসলেই হবে। মামি, রিমন, ওরা কোথায়? সবাই কাজে ব্যস্ত, আমি বসে বোর হচ্ছি। তুই তাড়াতাড়ি আয়, তোকে খুব মিস করছি। ওকে বাই। বলে রেখে দিল। ওরা কেউ আকাশের প্রফেশন সম্পর্কে কিছুই জানে না, মানে আকাশ যে গ্যাংস্টার এটা ওরা জানে না। ওরা সবাই জানে আকাশ একটা ভদ্র ছেলে, যে কিনা ব্যবসা সামলাচ্ছে। পরের দিন মনিরাকে আরমান সাহেব ঘুম থেকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়ে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়লো। নিজের গাড়ি নিজেই চালাচ্ছে কলেজ যাওয়ার জন্য। মনিরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সাথে আছে বাবার দাঁত করা কয়টা বডিগার্ড। কলেজে মন খারাপ করে বসে আছে, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কয়দিন পর, আর সেটা হলো ফৌজিয়া। হঠাৎ কলেজের ভিপি ভাই রবিন মনিরার কাছে এসে বলল, হাই মনি, কেমন আছো?
একে দেখলেই যেন মনিরার গা জ্বলে। সব সময় মেয়েদের শরীর টাচ করার ধান্দায় থাকে। তবুও মুখে হাসি এনে বলল, মার খেতে না চাইলে ফোর্ট এখান থেকে। হেই বেবি, কি বলে এগুলা? কাছে এসো। রবিন একটু কাছে আসায় মনিরা একটা থাপ্পড় মেরেই বলল, কুত্তার বাচ্চা, বলছি এখান থেকে চলে যেতে, তা না করে তুই আমার দিকে এগিয়ে এসেছিস। সাহস কত বড় তোর! বলে মিডিল পয়েন্টে লাথি মেরে দেয়। এয়ারপোর্টে কবির চৌধুরী, আকাশ আর রহমত মামা দাঁড়িয়ে আছে। অতঃপর কবির চৌধুরী বলতে লাগলো, রহমত, খেয়াল রেখো আমার কলিজাকে। তোমার সাথে পাঠাচ্ছি, জানোই তো ও আমার দুনিয়া। আকাশ চুপচাপ এসব শুনছে। যার দুনিয়া হতে চলেছিল সেই তো দূরে ঠেলে দিল। কিন্তু ইনি? আকাশ কবি চৌধুরীকে জড়িয়ে ধরল আর বলল, নো টেনশন বড় আব্বু, মামা আছে তো। কি বলো মামা? স্যার, আমি আছি তো। আমি থাকতে বাবুর কিছু হতে দিব না। আর নিজের খেয়াল রেখো, আর সময় মতো চলে আসবা, কেমন? আর গিয়ে ভদ্র ছেলে হয়ে থাকবি, ভুলে যাবি না, ওটা কিন্তু তোরও বাড়ি। অতঃপর তারা বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ল বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পর এয়ারপোর্টে আকাশের কাছে 3টা লাগেজ, তার মধ্যে একটা। এইটা দেখে রহমত বলে উঠল, বাবু এত বেগে কি কি রাখছোস? আমি তো কিছুই বুঝতেছি না। তোমাকে কেন বলবো আমি ব্যাগে কি রাখছি? মনে আছে তো, তুই এখন ভদ্র ছেলে, সো কোনো প্রকার বেশি কিছু করবি না। কথা বলতে বলতে বের হচ্ছে এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। এসে রহমত মেয়েকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই আর বাকি সবাই কেমন আছে? আমরা তো সবাই অনেক ভালো আছি। তো চল যাওয়া যাক, আর দেরি না করে। কেউ একজন তো আমাকে ভুলেই গেছে যে আমিও এখানে আছি। আকাশ একটু জোরেই বলল কথাটি। শ্রীমন আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। মামা আমি গেলাম, আমি আর যাব না। আকাশ মন খারাপের অ্যাক্টিং করে। আর এটা দেখে শ্রীমন বলে ওঠে, আরে আরে, তুই চলে গেলে আমার মাথায় একটাও চুল রাখবে না ওই ডাইনি। আরে কি বলে না বলে, যেও না সাথী। ও হারামি, তুই শুধরাবি না, তাই না? আকাশ রিমনকে জড়িয়ে ধরে। আকাশ আর রিমন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। রাত 11টা। রহমত মামার বাড়িটা অনেকটা বড় আছে, আর বিয়ে বলে সাজানো, দেখতে অনেক সুন্দর লাগছে। শ্রীমন দরজায় কলিং বেল দিচ্ছে। রিমনের আম্মু নুসরাত বেগম দরজা খুলে রহমত মামাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরও অনেক কিছু বলল। মামির সাথে কথা বলে নিলাম, আমরা আসার সময় খেয়ে এসেছিলাম, তাই না খেয়ে রুমে চলে গেলাম। হ্যাঁ, এই বাড়িতে আমার জন্য আলাদা রুম আছে। ফ্রেশ হয়ে ঘুম। সকালে আকাশ, আকাশ, অনেক বেলা হয়েছে, উঠ, কত কাজ পড়ে আছে, বিয়ে বাড়ি বলে কথা। আমি আড়মোড়া করে উঠতেই ডাইনিটা লাফাতে লাফাতে আমার রুমে প্রবেশ করলো। এসে আমার বিছানায় বসে পড়ল। নাও শুরু হয়ে গেল। ভাই, আমার জন্য কি এনেছিস? কিছু না, তুই তো বলেছিলি তোর কিছু চাই না। ও, নতুন বউটার মন খারাপ হয়ে গেল বুঝি? ওখানে লাল লাগেজটা তোর জন্য, যা দেখ কিছু পছন্দ হয় কিনা। আকাশ 3টা লাগেজ নিয়ে এসেছিল। লালটা ফৌজিয়ার, কালোটা বাড়ির সবার জন্য, আর সাদাটা নিজের বাবার জন্য, যে কিনা আকাশকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আকাশে বাংলাদেশে আসার 2টা উদ্দেশ্য: 1 ফৌজিয়ার বিয়ে, 2 বাবাকে এক পলক দেখা। ধরো বাংলাদেশে আসায় অপেক্ষায় ছিলাম এতদিন কবির চৌধুরী। তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছিলাম, জেলে যেতে হয়েছে তোর জন্য, তোকে আমি বাঁচতে দেব না। ডেভিলের মতো হেসে হাতের মধ্যে পিস্তল ঘুরিয়ে বলল জাবির। খবর নেই কবির চৌধুরীর সম্পর্কে। জাবির তার একটা কর্মীকে বলল, আকাশ সকাল থেকে কাজ করছে, এমনভাবে আছে যে কেউ বুঝবে না সে একজন কোটিপতি। একটা টি শার্ট, একটা প্যান্ট আর একজোড়া স্যান্ডেল পরা। দেখেই মনে হচ্ছে না। কেমন মনে হচ্ছে আপনারাই ভেবে নিন। ফৌজিয়া বাইরে এসে উকি মারছে, আকাশ সেটা খেয়াল করছে। সে আকাশের কাছে চলে আসলো আর বলল, ভাই। আকাশের হাত ধরে করুণ লুকে তাকালো। আকাশ একটু হেসে বলল, বল কি লাগবে।
আকাশ জানে ফৌজিয়ার এমন লুক মানে ওর কিছু চাই, কারণ নিজের বোন ভাবে তাকে, তাই তার সব কিছু জানা কর্তব্য। ইস, আমার যে কেন একটা বোন থাকলো না। ও অব্র, ফৌজিয়ার হবু বর শপিং মলে আসবে আজকে, আমিও যাব। প্লিজ কিছু কর। যেতেই হবে, না গেলে হয় না। যাব, না গেলে হয় না। তুই যে কি, মামা মামিকে কি বলবো এখন? তুই তো আমাকে বিপদে ফেলে দিলি। জানি না, প্লিজ প্লিজ ভাই, তুই কত ভালো, কিউট পিউট সোনা ময়না টিয়া। এই থাম, ভাবতে দে আগে। যাক বাবা, কত কষ্টে বের হতে পারলাম। এখান থেকে ডান দিকে যা। মল তো ওইদিকে না, তাহলে ওদিকে কেন যাব? আর আমাকে চেঞ্জ করারও টাইম দিস নাই, কেমন বাজে দেখাচ্ছে। ওরে আমার হনুমান ভাই, যেই না চেহারা তাতে আবার বাঁচে। বেশি কথা না বলে ওইদিকে চল। মনিরা তাদের বাড়ির সামনে সেজে গুজে দাঁড়িয়ে আছে। ফৌজিয়া ওকে নিতে আসবে বলে কালো গাউনের সাথে হালকা মেকআপ। জাস্ট আজ যেন সে পরিদের সাথে কম্পিটিশন করে তাদের হারিয়ে দিতে পারবে। আকাশ গাড়ি চালাচ্ছে, হঠাৎ তার চোখ পড়ল একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরীর দিকে, থুকু মেয়ের দিকে। ওকে দেখে যেন আকাশের পুরো দুনিয়া স্লো মোশনে মেয়েটির চুল উঠছে, মুখে চলে এলো। মেয়েটির কানের পেছনে চুল গোছাটা জাস্ট ক্রাশ। আকাশের হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে ভেতরে কেউ ঢোল পিটাচ্ছে। হঠাৎই আকাশ বেটি থেকে চোখ ফিরিয়ে নেয়, নিজেই নিজেকে বলতে থাকে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। এসবে মোহিত হলে চলবে না। তোকে যে তোর বড় আব্বুর কথা শুন। বলে আকাশ আবার মেয়েটার দিকে তাকালো। যাই হোক, মেয়েটা অনেক সুন্দর। ভাই এখানে দাঁড়া, আয় উঠে। ফৌজিয়া মেয়েটিয়া মানে মনিরাকে বললো। মনিরা একবার আকাশের দিকে তাকালো ভালো করে। তোকে আমি কতবার বলবো যে এসব ছোট লোক চাকর বাকর নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। মনি, কি বলছিস এসব? আকাশ এত সময় মেয়েটির সম্পর্কে যা ভেবেছিল এই মুহূর্তে সব পানিতে ধুয়ে গেল। এখন আকাশের চোখে মেয়েটি সুন্দরী নয়, বরং অহংকারী। তোকে আমি বারবার বলেছি ড্রাইভার না নিয়ে আসতে, এনেছিস ভালো কথা। ওর কাপড় চোপড় দেখেছিস কতদিন পরিষ্কার করে না, মনে হচ্ছে কোন এক ফকির। মনিরা গাড়িতে না উঠে গাড়ির বাইরে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আকাশের হাসি পেল কথাগুলো শুনে, আবার রাগও হচ্ছে। মনি, তুই কিন্তু বেশি বলছিস। ও আমার ভাই আকাশ, তোকে বলছিলাম দুবাই বিজনেস আর রইল কাপড়ও কাজ করছিল, আমি ওকে ধরে নিয়ে এসেছি। ফৌজিয়া কড়া গলায় বললো এগুলো। এবার মনিরা আকাশের দিকে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আকাশ কিছুই বলছে না, এক স্টাইলে সামনের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। সরি বললাম তো, আরে কিছু তো বলুন। আকাশ এবার মনিরার দিকে ফিরল, চোখে রাগ স্পষ্ট, কিন্তু মুখে হাসি এনেই বলল, সরি ম্যাডাম জি, আমি অহংকারীদের সাথে কথা বলি না। আকাশ, ফৌজিয়া আর মনিরা তিনজন মলে পৌঁছে গেল। পথে মনিরা অনেকবার আকাশের দিকে তাকালেও আকাশ একবারও তার দিকে ফিরেও তাকায়নি, কারণ আকাশ অহংকারীদের সহ্য করতে পারে না। তোরা যা, আমি আসছি। না, তা হবে না, চল আমার সাথে। বলেই হাত ধরে টেনে নিয়ে গেল ফৌজিয়া। মনিরা এখন অনেক রাগ হচ্ছে যে আকাশ তার দিকে একবারও তাকাচ্ছে না, ভাব নিচ্ছে। তার ভাব দেখার টাইমই নেই মনিরের কাছে। কিছু দূর যেতেই অভ্র চলে আসলো। আকাশ তাকে আগে থেকেই চেনে। আসলে ফৌজিয়ার বিয়ে যখন ঠিক করা হচ্ছিল তখন আকাশ বাংলাদেশে ছিল, আর আকাশ ফৌজিয়ার ছোট। দুলা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা তোমার এই অবস্থা কেন? আকাশের জামা কাপড়ের দিকে তাকিয়ে কথাটি বলল। আকাশ রাগে চোখে ফৌজিয়ার দিকে তাকিয়ে বলল, সব দোষ এই ডাইনিটার, ওর নাকি আর বলতে পারলো না ফৌজিয়া। আকাশের মুখ হাত দিয়ে চেপে ধরেছে। আরে আরে কি করছো, ওকে বলতে দাও। এত কিছু শুনতে হবে না, চল যেটা করতে এসেছি সেটা করি। ওরা তিনজন সামনে, আমি একটু পেছনে। দুলাভাই, এখন থেকে তাই এই শাসন। অন্য দিনগুলো তো বাদই দিলাম। ভেবে নিন, ডাইনিটাকে কি রাখবেন, নাকি নিজে ডাইনির জামাই হয়ে যাবেন? তবে রে হারামি, তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলে আকাশের দিকে ছুটে আসতে লাগলো ফৌজিয়া। অভ্র ফৌজিয়ার হাত ধরে বলল, আমি তোমাদের ডাইনিটাকে নিজের করে রাখতে চাই, অনেক আপন করে। এই
একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছে। আকাশ আস্তে করে ওদের কাছ থেকে চলে গেল আর বলল, ও মা গো টুরু লাভ। আকাশ আর অভ্র একটু দূরে বসে আছে আর ফৌজিয়া আর মনিরা কেনাকাটা করছে। বুঝি না বাপু, মেয়েদের এত কেন কেনাকাটা লাগে? আচ্ছা তুই তো বলেছিলি ও তা তোর ভাই, কিন্তু কেমন ভাই? ফৌজিয়া হালকা এসে উত্তর দিল, আমার ভাই মানে আমার। ধুর, তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা এগুলো কার জন্য কিনছিস? চল তোকে একটা জিনিস দেখাই। ভাই দোকানদার, এখানকার সব থেকে কম দামি টি শার্টটা দেন তো। দোকানে একটা টি শার্ট বের করে দিল, যেটা দেখলে কেউই পছন্দ করবে না। ফৌজিয়া সেটা হাতে নিয়ে বলল, আয়, তুই জানতে চাইছিস না কেমন ভাই? ওরা আকাশের সামনে চলে গেল। ফৌজিয়া টি শার্টটা আকাশের সামনে ধরে বলল, ভাই এটা কেমন? আকাশ টি শার্টটি দিকে না তাকিয়ে ফৌজিয়ার দিকে তাকালো আর বলল, এটা তোর পছন্দ হয়েছে? ফৌজিয়া মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ পছন্দ হয়েছে। হুম, তাহলে অনেক সুন্দর। যা, এটা ট্রাই করে আমাকে দেখা। আচ্ছা ওয়েট কর। আকাশ ওটা নিয়ে ট্রায়াল রুমে চলে গেল। অভ্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। দেখছিস কেমন ভাই আমার? হয়তো আপন না, তবে আপনের থেকেও আপন, যে আমার জন্য, আমার মুখের হাসির জন্য সব করতে পারে। অভ্র এবার বুঝতে পারছে কি হচ্ছিল এখানে। আকাশ ওটা গায়ে দিয়ে বের হয়ে বলল, কেমন? ফৌজিয়া বলল, ছি, কি বাজে দেখা যাচ্ছে, এখনই খোল। কি বলিস বাজে মানে? তোর না পছন্দ হয়েছিল? আকাশ ফৌজিয়াকে বকছে আর ফৌজিয়া আকাশের বকা দেখে হাসছে। মনিরাও আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশের চোখের দিকে, যেন তার চোখ কিছু বলছে। এই প্রথম সে কোনো ছেলেকে এত ভালো করে দেখছে। মনিরার লাইফে ছেলে বলতে তার বাবা আর আকাশের নাক সিটকানোর কথা বলা দেখে মনিরা নিজের অজান্তেই হো হো করে হেসে উঠল। মনিরার হাসির শব্দ শুনে আকাশের বলতি বন্ধ হয়ে গেল। আকাশ এক পলকে মনিরার দিকে তাকিয়ে চোখ নেঁচু করে নিল। মনে মনে বলতে লাগলো, না না, আর তাকাবি না, না তাকাস না। বেহায়া চোখ, তার কথা কানেই তোলেনি। আকাশ মনিরার সেই মুক্তঝরা হাসি দেখছে। বেশি লাফাইস না, এটা গল্প, রিয়েলে তো তোর সামনে 5টা দাঁত নেই। আর হাসি, এটা কি হলো? আকাশের আশেপাশে তাকাচ্ছে, সবকিছু থমকে গেছে, শুধু মনিরা বাদে। সে হাসতেই আছে। আকাশ ফৌজিয়ার বাড়িতে ফিরে এলো। মনিরাও আছে তাদের সাথে, কিন্তু এসে যা দেখে সেটা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। রহমত মামা বাড়িটা অনেক বড়, বাড়ির সামনে অনেক জায়গা, সামনে গেট। আকাশটা গেট দিয়ে ঢোকার সময় তার পাশে তাকিয়ে দেখে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ছুটে গেল। ফৌজিয়ার মনিরার সাথেও আছে। পরে যেটা দেখলো সেটা আকাশ আশা করেনি। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির মধ্যে সবকিছু ভাঙা চূড়া, আর মামি অজ্ঞান হয়ে আছে। মামার চুলগুলো এলোমেলো। রহিম গাল দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্রীমনের গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। আকাশ ওদের মাঝে চলে গেল আর বলল, রিমন কি হয়েছে? কে করেছে এসব? চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে আকাশের। আকাশের এমন অবস্থা, রহমত মামা আকাশের কাছে চলে আসে আর বলে, বাবু তোরা কখন এলি? এখানে তো কিছুই হয়নি। রিমন বল কি হয়েছে, কে করেছে এসব? সাব্বির। কি রে শত্রু, কি কেলানিটাই না দিব ভাবতেই নাচতে ইচ্ছা করছে। ও ফৌজিয়াকে পছন্দ করত, আর আজকে ওকে তুলে নিতে যেতে এসেছিল। ওই করছে এসব, মাকে চড় মারছে, ফলে যে জ্ঞান হয়ে গেছে। আমাকে মারছিল, তখন বাবা ঠেকাতে আসলে বাবাকেও ফেলে দেয়। চল আমার সাথে। বলেই রেমানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এটা দেখে মামা বলে, আকাশ, তুই কিন্তু তোর বাপকে কথা দিয়েছিস, সেটা ভুলে যাস না। কথা দিয়েছি ভদ্র থাকার, তাই বলে আমার মাকে যে মারবে, যে আমার বাবার সমান মামকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, আর আমার ভাইকে মেরে রক্তাক্ত করবে, আর আমি কি সেটা দেখেই যাব? কিছু করব না? এমনটা আমি পারবো না। আর এমন শিক্ষা তো তোমরা তো আমাকে দাওনি। বলে রিমানের হাত ধরে বেরিয়ে গেল আকাশ। রহমত মিয়া আকাশকে ভালো করেই চিনে, কি ঘটতে চলেছে সেটা আগে থেকেই বুঝতে পারছে। না, আমাকে বড় সাহেবকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। বলেই ফোন বের করে দুবাইতে কল দিল সে। কবির চৌধুরী বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় তার কল এলো। বলো রহমত, কোনো কিছু কি হয়েছে? স্যার, বাবু কিন্তু এখানে কোনো এক অঘটন ঘটাতে চলেছে বলে একটু আগে ঘটে যাওয়া সব কিছু খুলে বলল।
আমার ছেলে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না। ওদের সাথে এমনটা হওয়া উচিত। আকাশের জায়গায় আমি হলেও একই কাজ করতাম। এই কথা শুনে রহমত কিছু বলছে না, কিন্তু কি বলবে বলার কিছুও নাই। অতঃপর কবির চৌধুরী বলে ওঠে, এটা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। বাই। বলেই কল কেটে দিল। মনিরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে তাকে বেশ ভাবাচ্ছে আকাশের কর্মকাণ্ডগুলো। ও রহমত মিয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাবাকে এমনভাবে বসতে দেখে ফৌজিয়া দৌড়ে বাবার কাছে চলে গেল আর বলতে লাগলো, ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে বুঝি? দেখো ওদের কিছু হবে না। চিন্তা তো হচ্ছে, তবে আকাশের জন্য না, ওই বখাটেদের জন্য। না জানি তাদের আজ কি হয়। শ্রীমন আকাশকে নিয়ে সাব্বিরদের আড্ডাখানায় আসলো। সাব্বিরের সাথে আরো 10 জনের মতো লোক আছে। এটা দেখে রিমন বলল, আকাশ, কি দরকার এসব ঝামেলা করার? পুলিশের সাহায্য নিব আমরা। আরে বেটা, তুই শুধু ভাব ওরা তোর মা বাবার সাথে কি করছে, তারপর বল এদের কি ছেড়ে দেওয়া যায়? না, এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত, আর যেটা এখন আমি এদের দিব। রাগে গজগজ করতে করতে বলল রিমন। রিমনের রাগ নিয়ে সাব্বিরদের সামনে চলে গেল। আকাশ পেছনে আছে একটু দূরে। রিমনকে দেখে সাব্বির বলল, আরে শালবাবু যে, কি করে আসলে এখানে? একটু আগে কি খাবারগুলো খেয়ে পেট ভরেনি যে আবার খেতে চলে এলে? বসা থেকে উঠে রিমনের কাছে চলে এলো। অতঃপর সাব্বিরের কথা শুনে রিমন বলে ওঠে, প্রতিশোধ নিতে, তোকে মেরে প্রতিশোধ নিতে এসেছি। ওলে আমার শালাবাবু রাগ করে, ওই তোরা দেখছিস? তা শালাবাবু মারবা বুঝি? আচ্ছা মারো, নাও মারো মারো। নিজের গাল পেতে দিয়ে সাব্বিরের কথাগুলো বলল। রিমন চোখ বন্ধ করে দিল একটা চর, কিন্তু তার হাত কিছুতেই টাচ করেনি। তবু দুম করে শব্দ হলো। তাই সে চোখ খুলে দেখে সাব্বির নিচে পড়ে আছে, গাল কেটে রক্ত বেরোচ্ছে। আরে ভাই, এক জোরেই বাধ্য করে দিলি। আকাশ রিমনের হাত ধরে কথাটি বলল। হঠাৎ করে একজনের হাতে লাঠি নিয়ে আকাশ দিদিকে ছুটে আসতে লাগলো। শ্রীমন এটা দেখে চোখ বন্ধ করে নেয়, আর আকাশ ওই লোকটার বুকে লাথি মেরে দেয়। আকাশ ওদের যেমনভাবে মারছে যেন আকাশ কোনো ক্ষুধার্ত বাঘ, আর বাকি সবাই তারই শিকার। রিমন এটা দেখে যেন আকাশ থেকে পড়ল। একে একে সবাইকে মারলো সে, তবে জানে মারেনি, হাত পা ভেঙে দিয়েছে। সাব্বির এক কোণায় গুটি মেরে বসে আছে। অতঃপর সাব্বির বলে উঠল, দেখ, তুই এটা ঠিক করলি না, আমার গায়ে হাত দিছস। আকাশের রাগ মাথায়, আবার এই আঙুল নাড়াচ্ছে। আকাশ এবার নিজের মাথা চুলকিয়ে বল, হাত না, তোর এমন কিছু করব যাতে তোর হাতের কথা সব সময় মনে পড়ে। বলে আকাশ সাবিরের বাম হাত ধরে আর সব কয়টা আঙুল ভেঙে দেয় আর বলে ওঠে, এবার নে, হাতের কথা খুব মনে পড়বে। সাবির যন্ত্রণায় ছটপট করছে, বাম হাতে 4টা আঙুল ভাঙা। ত্রিমন আর আকাশ বাইরে এসে গাড়িতে উঠল। আর ত্রিমন বলে উঠল, আচ্ছা, এটা কি ঠিক হলো? মানে সাব্বিরের তুই যেটা করলি। দেখ, যেটা তোর করার কথা সেটা আমাকে করতে হলো, তাই কোনো কথা বলবি না, চুপ। আর বাড়িতে এসব কিছু বলার দরকার নেই, কেমন? কিন্তু ওদের কি হবে? ওদের তো অবস্থা খুব খারাপ, মারা যাবে তো। কি আর হবে, হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্সকে আসতে বল এখানে। রহমত মিয়া মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। ম্যামের গান ফিরেছে কিছুক্ষণ আগে। ফৌজিয়া তার পাশেই বসে আছে, মনিরাও পাশে বসে আছে। সবাই অপেক্ষা করছে রিমনরা কখন আসবে। আকাশ গাড়ি পার্ক করে তাই রিমন আগে প্রবেশ করলো ঘরে। শ্রীমনকে দেখে তার মামি ছুটে রিমনকে জড়িয়ে ধরে বলে উঠল, কিছু হয়নি তো তোর? ইস, কতখানি কেটে গেছে, নিশ্চয়ই ওরা মেরেছে। আম্মু, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তখনই আকাশ আসলো। রহমত আকাশকে বলল, কেমন আছে ওরা? আকাশ উত্তরে শুধু হাসলো। রহমত মিয়া মনে মনে যাক, তাহলে কেউ মরেনি। এখানে যদি আকাশ উত্তরে বলতো যে খুব ভালো আছে, তাহলে ওরা সবাই বৃন্দাবনে পাড়ি দিয়েছে। মনিরা চোখ ছোট ছোট করে এদের দুজনকে দেখছে আর ভাবছে, কিছু তো আছে যা সবাই বুঝতে পারছে না। তবে আমি তো জেনেই ছাড়বো, মিস্টার অ্যাটিটিউড। রাতের খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছে। মনিরাও আছে, ও নাকি এখানেই থাকবে বিয়ের কয়দিন। আকাশের সামনের চেয়ারেই বসে আছে, সে খাচ্ছে আর আকাশের পর্যবেক্ষণ করছে। এদিকে আকাশের মামি বলে ওঠে, আকাশ, কালকে ফৌজিয়ার গায়ে হলুদ, অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠবি বলে দিলাম। তবে তুমি না ডাকলে উঠবো না। আচ্ছা বাবা, ডেকে দিব। তোকে তো আবার না ডাকলে ঘুম ভাঙবে না।
মনিরা এখনো কেমন করে সন্দেহর চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা আকাশের অনেক আগে থেকেই খেয়াল করছে। আর না পেরে আস্তে করে বলল, নিচের দিকে তাকিয়ে খা। আমার দিকে কি? বেয়াদব মেয়ে কোথাকার। ছেলে দেখলেই শুধু তাকিয়ে থাকবে। রুমে আকাশ শুয়ে আছে, ঘুমাবে। এমন সময় একটা ফোন এলো। এটা আকাশের খবর এলো। অতঃপর আকাশ বলে ওঠে, হ্যাঁ বল, ওই দিকের কি খবর? কোনো কিছু কি হয়েছে? স্যার, বিজনেসম্যান আরমান আহমেদ সে আপনার বাবাকে হুমকি দিচ্ছে তার পথ থেকে সরে যেতে। আপনার বাবার জন্য নাকি তার বিজনেস লস হচ্ছে। আরমান আহমেদের সব খবর, বায়োডাটা আমার চাই, কাল সকালের মধ্যেই। কথাটা যেন মনে থাকে। পরের দিন বিয়ে বাড়ি, অনেক মানুষ, কিন্তু সবাই সবার কাছে ব্যস্ত। বাড়িটা আজ অনেক সুন্দর লাগছে, ভেতর থেকে বাইরে থেকেও। কেননা আজ বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ। কত আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত থেকে। তবে একটা কথা ভেবে রহমত মিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। সেটা হলো তার কলিজার টুকরা কালকে তার থেকে অনেক দূরে চলে যাবে। তাই মন মরা হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার স্ত্রী আজ অনেক ব্যস্ত সময় পার করছেন। তিনি তার স্বামীকে এমনভাবে দেখে তার কাছে এগিয়ে যান, কাঁধে হাত রেখে বলে, এটাই নিয়ম, মেয়েদের জন্য তার স্বামীর বাড়িটাই আসল বাড়ি। আর আমাদের মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না। তবুও মন মানছে না। দেখেন, আপনি এই বাড়ির কর্তা, আর আপনি যদি এমন করেন তাহলে আমরা কি করব? ফজিয়া কি করবে ভেবেছেন? আমি ঠিক আছি, তুমি যাও, ওদিকটা দেখো আর কিছু সমস্যা হচ্ছে নাকি। এই যা, আকাশকে ডাকতে মনে নেই, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই আমি, তুমি প্যান্ডেলের দিকটা দেখো। আজ 9 তারিখ, আকাশ ওখানে গেছে। এটা শুনে মামি সোফায় বসে পড়ল। চোখে হালকা হালকা পানি ভিজে জমেছে। আর বলে ওঠে, ওগো, আমাদের ছেলেটার মনে অনেক কষ্ট, তাই না? জানো, ওর জন্য আমারও কষ্ট হয়। ভাবি, কেন ও আমার আপন ছেলে হলো না? কেন ওর সাথেই এমন হলো? আল্লাহ আকাশের ভাগ্যটা এমন করে লিখেছেন, তাই হয়তো। আঙ্কেল, 9 তারিখে কি আকাশের কি হয়েছে? পেছন থেকে মনিরা বলে উঠল। আকাশের মামা মামি দুইজনই পেছনে ফিরে দেখে মনিরা জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছে। এটা দেখে মামি বলে ওঠে, আরে মণিমা, কখন উঠলা? কিছু লাগবে তোমার? না আন্টি, কিছু লাগবে না আমার, কিন্তু মাত্র আপনারা কিছু বলছিলেন। 9 তারিখ, আকাশ, কি বলছিলেন এসব? না মা, এসব কিছু না। তুমি কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। তুমি ওকে কিছু খেতে দাও। মণি, আসো আমার সাথে, তোমাকে খেতে দেই। তোমার মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে। আন্টি, ফৌজিয়া আমাকে ডেকেছিল, আমি গিয়ে আগে শুনে আসি। মামার যাবার দিকে এক পলক তাকিয়ে সেখানে ছুটে চলে গেল। ফৌজিয়া, ওই ফৌজিয়া, হারামি কই তুই? ফৌজিয়ার রুমে গিয়ে চিৎকার করছে মনিরা। ফৌজিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বের হলো আর বলল, কি হলো রে, এমন করুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? পাগল হয়েছিস নাকি? বাদ দে তো এসব কিছু, আগে বল আকাশ কোথায়? কি আমার ভাই? কেন খোঁজ করছিস? কেন, সামথিং নাকি? হ্যাঁ, হারামি মার খাবি নাকি বলবি? কোথায় আবার? দেখ কোথায় কোথায় কাজ করছে, হয়তো ওর কি শরীরে আরাম আছে? না, ও নাকি বাড়িতে নাই। আঙ্কেল আন্টিকে বলল আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথা শুনে ফৌজিয়ার মুখের হাসিটা চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকের ডেটটা কারোর মনে নেই। কি হলো তোর? বল, কোথায় গেছে ও? আর আজকে কি? এভাবে চুপ করে থাকিস না, বল আমাকে। আজকে এই দিনে ওর মা ওকে একা করে চলে গিয়েছিল না ফেরাতে এসে। মনিরাও তো কেন জানি এটা শুনে একটু দুঃখ লাগলো। ফৌজিয়া আবার বলে ওঠে, জানিস, শুনেছিলাম ওর নাকি একটা সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে তার মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স 10 বছর। পরে ওর বাবা নাকি আরেকটা বিয়ে করে। থেমে গেল ফৌজিয়া। তার চোখের পানি ভিড় করেছে। এটা দেখে মনিরা আবার বলে ওঠে, কি হলো, থামলি কেন? বল না, তারপর কি হয়েছে ওর সাথে? বলছিল ওর ভাগ্য অনেক খারাপ, ওর বাবা আরেকটা বিয়ে করে। কয়েকদিন ভালো থাকলে পরে শুরু হয় সৎ মায়ের অত্যাচার। ঠিকমতো খেতে দিত না, ঘরের সব কাজ করাতো, আর দিন শেষে মিথ্যা বলে ওর বাবার কাছ থেকে মার খাওয়াতো।
2 বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে আকাশ। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎমা তার ভাইকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎমা আকাশ দেখে ফেলে। রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলে। আরে বলে আকাশ নাকি তার মায়ের গায়ে হাত তুলেছে, অনেকগুলো দাগ দেখায় যেগুলো সে নিজেই করেছিল। এসব দেখে আকাশের বাবা আকাশকে প্রচুর মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে মনিরার চোখেও পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বাহ, তো চোখে পানি, এটা তো অবিশ্বাস্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি চোখে ভুল দেখছি? একটা মানুষ এত পাষাণ হয় কি করে? সে তো মেয়ে, মায়ের জাত। তাহলে সে একটা ছোট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই এটা বলছিস? আগে নিজেকে শুধরা, পরে অন্যকে বলিস। তুই তো কম অত্যাচার করিস না, গরিবদের মানুষ বলে মনেই করিস না। যাই হোক, যেটা সেটা তোর ব্যাপার। তোকে যে আমি আকাশের হিস্ট্রি বললাম, এটা যেন না জানে প্লিজ। মনিরা মাথা নাড়িয়ে বসা থেকে উঠে চলে যেতে লাগলো। দছার কাছে গিয়ে মনিরা পেছন ফিরে বলে, ফৌজিয়া। ফৌজিয়া মনিরার দিকে তাকায় আর বলে ওঠে, মনিরা, আমি অনেক খারাপ, তাই না রে? মনিরার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। ফৌজিয়া মুচকি এসে বলল, এটা তুই নিজেকেই জিজ্ঞাসা কর। সকাল 11টা বাজে। আকাশ গেট দিয়ে হেঁটে প্রবেশ করছে। চোখ দুটো লাল হয়ে আছে। যত কষ্ট হোক না কেন, ছেলেরা খুব সহজে কাঁদে না। তবে সেটা যদি মায়ের ব্যবহার হয় তাহলে চোখ বাঁধ মানে না। ঠিক এমনটাই হয়েছে আকাশের। পাথর হৃদয়ের মানুষেও মায়ের জন্য চোখের পানি পড়ে। আকাশের শার্ট প্যান্টে কাদা লাগানো। আকাশের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মনের অবস্থা কেমন। বাড়ির ভেতরে প্রবেশ করে আকাশ। তার মামি আকাশের চেহারা দেখে ভয় পেয়ে যায়। তার মামি সোফায় বসে আছে। আকাশ ফ্লোরে বসে মামির কোলে মাথা রেখে বিনা শব্দে চোখের পানি ফেলছে। ফৌজিয়া মনিরা পাশেই দাঁড়িয়ে আছে। তবে মনিরার কেমন যেন লাগছে আকাশের চোখের পানি দেখে। যখন থেকে আকাশের সম্পর্কে সব কিছু জেনেছে তখন থেকেই সে আকাশের কথা ভেবে যাচ্ছে। তবে এখন আকাশের চোখের পানি দেখে যেন তারও কষ্ট হচ্ছে। বুকের ভেতর যেন এক যুদ্ধ চলছে তার। তাতেও সব কিছু ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার ভেতরটা। কিন্তু কেন হচ্ছে এমন তোর? আকাশের মামি আকাশের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আকাশ, নিজেকে সামলা। তুই না আমার ভালো ছেলে, আর ভালো ছেলেরা কাঁদে না। জানো মামি, উনি আজকে আম্মুর কাছে এসেছিল। আজ ফৌজিয়ার বিয়ে। এই দিনটা অনেক কষ্টেই হয় যাদের মেয়ে আছে। তাদের কলেজার টুকরা বাড়ি থেকে চলে যায়। সব থেকে কষ্ট পায় বাবারা, কারণ প্রতিটা মেয়ে তার বাবার পৃথিবী, বাবার রাজকন্যা। আকাশ নিজেকে সামনে নিয়ে সবাইকে সাহায্য করছে, আর তার মামি আকাশের চোখে চোখে রাখছে সবসময়। কালকে যখন আকাশ বাড়িতে এসে ওই কথাটা বলেছিল তখন চারিদিক নিস্তব্ধ হয়ে গেছিল। মনিরা সবার মুখের দিকে তাকিয়ে দেখছে। সে বুঝতে পারছে না সবাই ওই কথাটা শুনে চুপ হয়ে গেল কেন। তখন রহমত মিয়া এগিয়ে এসে বলল, তুই কি সত্যি বলছিস ওটা রায়হান খানই ছিল? আকাশ ছলছল চোখে রহমত মিয়ার দিকে তাকালো। কিছুই বলল না। রহমত মিয়া আকাশের পাশে বসে পড়ল আর আকাশের গালে হাত রেখে বলে ওঠে, সে আসতেই পারে, কারণ তোর মা ওনার প্রথম স্ত্রী, আর ওনার ওখানে যাওয়া স্বাভাবিক। আকাশের মাথায় এতটাই চিন্তা, এতটা বছর পর কি করে কেন এলেন উনি আকাশের আম্মুর কাছে। কিছুক্ষণ পর তার মামি আকাশকে তার রুমে নিয়ে যায়। মনিরা এবার বুঝতে পারছে কেন সবাই চুপ হয়ে গেছিল। তবে তার মন আকাশের সম্পর্কে জানতে চাচ্ছে। কৌতূহল জাগছে। আকাশের রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। এটা দেখে তার মামি বলে, যা গোসল করে আয়, আমি তোর জন্য খাবার আনছি। আকাশ লক্ষ্মীর ছেলের মতো গোসল করে বের হয়ে দেখে তার মামি খাবার নিয়ে বসে আছে। নে, খেয়ে নে। মামি, আম্মু যদি বেঁচে থাকতো তাহলে কি তোমার মতো করেই আদর করতো? সব মারাই এমন হয়। এখন খেয়ে নে। আকাশ এটা শুনে কল্পনা করতে লাগলো তার মা তাকে গরম চামচ দিয়ে মেরেছিল, চড় মেরেছিল, লাঠি দিয়ে মেরেছিল, বাথরুমে বসে বসে একা মামা বলে কেঁদেছিল। নে, হা কর। মামি আকাশের মুখের সামনে খাবার নিয়ে বলল। আকাশের চোখে আবার পানি ভিড় করেছে। তার মামির দিকে তাকিয়ে আকাশ খেয়ে নিল। খাবার শেষে তার মামি বলল, এখন রেস্ট নে, নিচে যাওয়ার দরকার নাই। আকাশ, চল গেটের কাছে, টাকা ছাড়তে হবে দুলাভাইয়ের কাছ থেকে। টাকা দিয়ে কি করবি? আমাকে বল কত লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ওই মিস্টার, এটা একটা মজা, বিয়ের একটা নিয়ম বলতে পারেন। শুধুমাত্র টাকার জন্য এসব করা হয় না। টাকার গরম দেখায়।
আকাশ মনিরের দিকে এক পলক তাকিয়ে রিমনকে বলল, চল। মনিরাকে রেখে ওরা চলে গেল। মনিরা ওদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে, রাগ হচ্ছে তার, আর বলছে, আরে এটা কি হলো আমাকে রেখে? মিস্টার অ্যাটিটিউড, তোর একবার বাগে পাই, তারপর দেখাবো মজা। নিজের দিকে একবার তাকালো মনিরা। একটা ডিজাইন করা কালো লেহেঙ্গা পরেছে সে, হালকা মেকআপ আর গহনা পরে লাগছেই, কপালে একটা ছোট্ট কালো টিপ, আর তাতেই তাকে অসাধারণ লাগছে। যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে কি লেখাবে। মনিরা আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মনিরা নিজে নিজেই বলে উঠল, তাহলে ওই হারামিটা কেন তাকালো না? এই না না, এসব আমি কি ভাবছি, ও তাকাক আর না তাকাক তাতে আমার কি? ওই মিস ইগো, বাবা শেষ হলে এবার আসুন, নাকি আপনাকে আনতে রকেট পাঠাবো? আকাশ একটু দূর থেকে বলল মনিরা। এটা শুনে মনিরা একটু অবাক হয় আর বলে ওঠে, ওই ইগো মানে কি? হ্যাঁ, এটা কেমন ভাষা? কথাগুলো বলে এক দৌড়ে আকাশের কাছে এসেছে। আকাশ কিছু না বলে হাঁটতে লাগলো। এটা দেখে মনিরার শরীরে রাগ জ্বলে যাচ্ছে। গেটে বরকে অনেকবার প্রশ্ন করা হচ্ছে। বেচারা অভ্র বাসের ওপর বাস খাচ্ছে। অবশ্যই বিয়েটা হয়ে গেল, অভ্র তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু হঠাৎ এমন কিছু হলো যা আকাশ আশা করেনি। অভ্র একজনের পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি হলো আমার ফুপি জাহানারা বেগম, আর ইনি আমার ফুপা রায়হান খান। আমরা যাদের এড়িয়ে চলতে চাই, তাদের সামনেই পড়তে চায় না, তাদের সাথে বারবার দেখা হয়ে যায়। উপস্থিত সবাই খুশি হলেও আকাশের মুখে হাসিটা ধরে রাখতে পারছে না, কারণ অভ্র যাদের সাথে পরিচয় করে দিচ্ছে তারা হলো আকাশের বাবা ও সৎমা। আকাশ তাদের দেখেই বুকের ভেতর কেমন জানি করে উঠল। চোখের সামনে ভাসতে লাগলো সেই অত্যাচার দিনগুলো, যেখানে ওরা আকাশের সাথে করেছিল। আকাশ আর সহ্য করতে পারলো না, সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। আকাশ তাড়াহুড়ো করে যাওয়ার সময় মনিরার গায়ে হালকা টাচ লাগে, তাই সে আকাশের দিকে তাকিয়ে দেখে সে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি কোথায় যেন যাচ্ছে। তাই মনিরাও আকাশের পিছে যেতে লাগে, কিন্তু আকাশের ভাগ্য খারাপ, শেষ রক্ষা আকাশের হলো না। দরজার কাছে যেতেই আকাশ দেখে কবির চৌধুরী বডিগার্ডদের বাইরে দাঁড় করিয়ে ভেতরে আসছে। তাকে দেখে আকাশ পেছন ফিরে তাড়াতাড়ি চোখ মুছে নেয়। মোছা শেষে মাথা উঁচু করে দেখে মনিরা তার দিকে তাকিয়ে আছে। সে আকাশের চোখ মুছতে দেখে ফেলেছে। আকাশ তেমন গুরুত্ব দিল না, দৌড়ে কবি চৌধুরীকে জড়িয়ে ধরল। এদিকে মনিরা ভাবছে, এখন কেন আকাশের চোখে পানি এলো? কি এমন হয়েছে? কুছ তো গাড়বাড়। হ্যাঁ মাই বয়, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আলহামদুলিল্লাহ, বড় আব্বু অনেক ভালো আছি। তোকে কতবার বলবো আমাকে মিথ্যা বলবি না, এখন বল কি হয়েছে? আকাশের চোখের দিকে তাকিয়ে আকাশ কিছু সময় চুপ থেকে বলল, মিস্টার রায়হান খান ও তার স্ত্রী এখানে। তো কি হয়েছে? তুই এখন আমার ছেলে আকাশ চৌধুরী, ওদের কিছু না। দরজার কাছে কবি চৌধুরীকে দেখে রহমত মিয়া, সিমন, মামি সবাই চলে এলো। অতঃপর রহমত মিয়া বলে উঠল, স্যার আপনি আসতে সমস্যা হয়নি তো কোনো? আরে রহমত, এটা আমার নিজেরও বাড়ি, তো টেনশন নিও না, আর আমার কোনো সমস্যা হয়নি। কবি চৌধুরী রহমত মিয়াকে আটকে দিয়ে বলল, আরে আরে কি করছো? এটা আমারও বাড়ি, এমনভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। সো আমি হলাম কাবির চৌধুরী, রহমতের ভাইয়ের মতোই, বলতে পারেন বন্ধু, কিন্তু আমাকে বন্ধু মানে না, সবসময় সিরিয়াস মুডে থাকে, এটা করতে হবে ওটা করতে হবে। উপস্থিত সবাই হেসে উঠল। রায়হান খান ও তার স্ত্রী তার অভ্রের সাথে কথা বলছে। আমি একটা ছোট্ট বিজনেসম্যান, আর এই হলো আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। কবির আকাশের কাঁধে হাত রেখে আকাশের নিচের দিকে তাকিয়ে আছে। রায়হান খান আকাশের নাম শুনে চারপাশে তাকাতে লাগলো। সে দেখতে পেল তার একমাত্র ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আকাশ তার একমাত্র ছেলে, পরে ওদের আর কোনো সন্তান হয়নি। রায়হান খানের হাত থেকে জুসের গ্লাসটি নিচে পড়ে গেল। এই শব্দে রায়হান খানের দিকে তাকালো। রায়হান খান আকাশের সামনে এসে দাঁড়ালো। তার চিন্তা অসুবিধা হচ্ছে না, কারণ আকাশ ছোটকালে যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে, শুধু শরীরটা বড় হয়েছে। রায়হান খানের চোখের পানি, আর বলছে, আকাশ বাবা, তুমি কোথায় ছিলে? কত জায়গায় না তোকে খোঁজ করেছি, কোথাও পাইনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। বাবা আমাকে মাফ করে দে, ফিরে আই আমার কাছে। আকাশের দুই গাল ধরে আকাশ রহমান খানের হাত দুটো সরিয়ে এক বুক কষ্ট নিয়ে বলল, কে আপনি? আমার বাবা তো ইনি কবির চৌধুরী, আমি আপনাকে চিনি না, আমি আসছি। আমার ছেলে আমাকে চিনতে পারলো না? ভালোই করেছে, এমনটাই হওয়া উচিত আমার সাথে। চোখে পানি নিয়ে সিঁড়ির দিকে তাকালো। জাহানারা বেগম চোখে আজ পানি।
কেন সেটা পরে বলবো। বিয়ে বাড়িতে হইচইয়ের বদলে নীরবতা পালন করা হচ্ছে। অবশ্য বিয়ে হয়ে গেছিল। ফৌজিরা তার বাবা মাকে ইশারায় ডাকলো। কাছে আসলে বলে আকাশকে ঠান্ডা করো গিয়ে, তাড়াতাড়ি যাও। আমি চলে গেল। অভ্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে তার মাথায় ঢুকছে না। অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে না? ফৌজিয়া অভ্রকে বলল, কারণ তাদের দুইজনকে পাশাপাশি চেয়ারে বসানো হচ্ছে। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পরে বলবো, এখন সামনে তাকাও। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশ। সারা শরীর তার কাঁপছে। পকেট থেকে সিগারেট একটা প্যাকেট বের করে একটা সিগারেট মুখে নেয়। লাইটটা দিয়ে জ্বালাতে যাচ্ছে, কিন্তু চলছে না। রাগে নিচে আছাড় মারে লাইটারটা। মুখ থেকে সিগারেটটা হাতে নেয় আর তাকিয়ে থাকে আকাশের দিকে। পেছন থেকে মনিরা বলে ওঠে, উনি আপনার আসল বাবা তাই না? জানেন, জন্মের সময় মাকে হারিয়েছি। বাড়িতে যারা কাজ করত সবাই বলতো আমি নাকি রাক্ষসী, জন্মের সাথে সাথে মাকে খেয়ে ফেলেছি। আমার নাকি আর অনেক সমস্যা আছে, এটা আমাদের এলাকার সবাই জেনে গেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। বাড়ির সবাই, অনেক শিশুরা খেলা করছিল, সবাই গরিব ঘরের। আমি তাদের সাথে খেলা করতে গেছিলাম। তারা আমাকে অনেক মেরেছিল, বলেছিল আমি অনেক খারাপ। এটা আব্বুকে বলায় আমাকে সে ওদের কাছ থেকে নিয়ে যায় ওদের বিচার করতে। পরে ওখান থেকে লোকরাও আমাকে রাক্ষসী, খারাপ আর অনেক কিছু বলতে থাকে। আব্বুকে নানা কথা শোনাতে থাকে। তখন থেকেই ভাবতে শুরু করি যে গরিবরা ভালো না, ওদের মনে শয়তানের বসবাস। তাদের থেকে এড়িয়ে চলি, অপমান করি। আকাশ মনিরার দিকে তাকায়। সুন্দর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। চোখে পানি এসেও আটকে গেছে। অতঃপর মনিরা আবার বলে ওঠে, জানেন, এই প্রথম কাউকে মনের কথাগুলো বললাম। এই সব কিছু ফৌজিয়াও জানে না। তবে এখন বুঝে গেছি সব মানুষ এক না, খারাপ হলেও ভালো আছে অনেকেই। আকাশ কিছু বলছে না। তার মনে হচ্ছে এটা অন্য কেউ, যার মনে কোনো অহংকার নেই। আকাশ নিজের চোখে খানকে বিশ্বাস করতে পারছে না। অতঃপর আবার মনিরা বলে উঠল, নিচে চলুন, আজকে আপনার বোনের বিয়ে আর আপনি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছেন। আসুন আমার সাথে। বস, অনেক চেষ্টা করছি কিন্তু কবির চৌধুরীকে মারতে পারিনি। একবার না পারলে শতবার, কিন্তু আফসোস তুই তার জন্য থাকবি না। বলেই রিস্কা করে লোকটার কপালে কুড়ি করে দিল। বস, আমাকে মারবেন না। কবির চৌধুরী অনেক চালাক, আমাদের কিছু বুঝতে দেয়নি। আমরা তো ওর গাড়িকে ফলো করছিলাম, কিন্তু কোথা থেকে অনেকগুলো গাড়ি এলো, 30টার মতো। সব গাড়িগুলো একই মডেলের, একই কালার, কবির চৌধুরী গাড়ির মতো। এতে করে ওকে মারতে পারলাম না। তবে বস, সে অনেক ভালো প্ল্যান করছে, বলতেই হবে। আর একটা চামচার কথা শেষ। আবার ঠিসকাও করে গুলি করে দিল এই চামচাকে। পিস্তল থেকে ধোয়া উঠছে। সেটা জবির সুখচার, বুঝছে? শালা আমার লোক হয়ে আমার শত্রু প্রশংসা করে। বলে আরো দুইটা গুলি করলো ওর গায়ে। আকাশের হাত ধরে টেনে নিয়ে আসছে মনিরা। ফৌজিয়ার বিদায়ের সময় মামি মনিরা অনেক কান্না করেছে, যেন চোখ দিয়ে সাগর বয়ে যাবে। অন্যদিকে রহমত মামা, সে কান্না না করলেও তার কষ্টটা তার চেহারায় ভেসে উঠেছে। হয়তো সে ফৌজিয়ার কথা ভেবেই নিজেকে আটকে রেখেছে। আর রিমন কিন্তু পাওয়াই যাচ্ছে না। আকাশ নিজেকে শক্ত রেখে চারিদিকে সামলাচ্ছে। যদি সবাই ভেঙে পড়ে তাহলে তো মেয়ে বিদায় হবে না। আকাশেরও আজ কষ্ট হচ্ছে, তবে সেগুলো বুকের গহীনে লুকিয়ে রেখেছে, কারণ আকাশ তো ফৌজিয়াকে নিজের বোন মানে। অবশেষে বিদায় হয়ে গেল। রহমত মিয়া শুধু ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার স্ত্রী তার কাঁধে হাত রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে। কবির চৌধুরী মাথা নিচু করে বসে আছে। মনিরা আকাশের পাশেই দাঁড়িয়ে আছে। তবে রায়হান চৌধুরী অনেকবার আকাশের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যখনই সে আকাশের কাছে আসে তখনই আকাশ অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। রায়হান চৌধুরী হতাশ হয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। রিমন কোথায়? ওকে দেখছি না যে। মামা ও ছাদে আছে, ওকে এখন না ডিস্টার্ব করাটাই ভালো। আচ্ছা ঠিক আছে। তা মনিরা মা, তুমি তো বাড়িতে যাবা, তোমাকে এখন রিমন তো এখানেই নেই। আকাশ, তুই একটু ওকে দিয়ে আয়। ভাঙা কণ্ঠে রহমত মিয়া কথাটি বলল। আকাশ মাথা নাড়ালো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরা তার পাশেই বসে আছে আর কথা বলছে। জানেন, একটা বাবার কাছে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত হলো মেয়ে বিদায়ের সময়। আঙ্কেল নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু তার চেহারায় ভেসে উঠেছিল সে কতটা কষ্ট পাচ্ছে। তবে আজকে যতটা দুঃখ পেয়েছি তার সমান শান্তিও পেয়েছি। মনকে হালকা করেছি, মনের ভেতরে পুষে রাখা কথাগুলো কারোর সাথে শেয়ার করেছি। জানেন, এই যে ভালোবাসা, প্রেম, মোহব্বত, আমার কোনো দিনও বিশ্বাস ছিল না।
সব সময় ছেলেদের থেকে দূরেই থেকেছি, জানি না কাকে ভালোবাসা বলে। শুনছেন তো কি বলছি আমি? শুনতেছি, তুমি বলো। ফৌজিয়া বলেছিল এটা নাকি একটা ফিলিংস, যে তার কথা ভাবলেই মুখে মুচকি হাসি চলে আসে, চোখ বন্ধ করলেই তার চেহারা চোখে ভাসে। যেদিন আপনার সম্পর্কে সব কিছু জেনেছি সেদিন থেকে আপনার প্রতি আমার কোনো এক অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে। সব সময় আপনার কথাই ভাবতে থাকি। কবে যে আপনি আমার এতটা প্রিয় হয়ে গেলেন নিজেও বুঝতে পারিনি। তাই তো সবসময় আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, চোখে চোখে রাখি। যদি এটার নাম ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার জন্য নিজের সব কিছু ছাড়তে পারি, হোক সেটা জীবন হোক না কেন। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে, প্লিজ দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। মনিরার চোখে পানি চিকচিক করছে। আকাশ সব কিছু মনোযোগ দিয়েই শুনছিল। হঠাৎ সে গাড়ি ব্রেক করলো, মনিরার দিকে তাকালো আর বলে উঠল, সরি, আমাকে ক্ষমা করবেন। বলেই মনিরার মুখে একটা স্প্রে করলো আর মনিরার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে আকাশের বুকেই ঢলে পড়ল। আজকে সকালে আকাশ তার খবরীকে ফোন দিয়ে গালি দিতে থাকে, আর আরমান আহমেদের খোঁজ এখনও তাকে দেয়নি কেন? লোকটি ভয়ে ভয়ে বলল, স্যার আমি তো গতকালই মেল করে দিচ্ছি সব কিছু। আকাশ এটা শুনে ফোন কেটে দেয় আর ল্যাপটপ অন করে ইমেল চেক করে সেখানে আরমান খানের বায়োডাটা দেওয়াই আছে। আর যখন আকাশ তার পরিবারের লোক দেখে তখন তো অবাক হয়ে যায়। আরমান আমাদের একমাত্র মেয়ের নাম, তাই বা মনি, ডাকনাম মনিরা। আকাশ এটা দেখে হেসে ওঠে। সে তার শিকার তো তার কাছেই আছে। মনিরা আকাশের বুকের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশ এক নজরেই তার দিকে তাকিয়ে আছে। মনিরার চুলগুলো তার মুখের সামনে চলে এসেছে। এতে আকাশের দেখার সমস্যা হচ্ছে, তাই হাত দিয়ে পরম যত্নে চুলগুলো কানের পিছনে গুজে দিল। আমারও ইচ্ছা হয় তোমাকে ভালোবাসতে, নিজের করে নিতে, কিন্তু আমার জীবন তো কোনো দাম নেই। একজনের দয়ায় বেঁচে আছি, তাকে কথা দিয়েছিলাম, তার কথা সবসময় শুনবো, তার কথা মতো নিজের লাইফ সাজাবো। এই জন্য তুমি এত কাছে থেকেও অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না। এই হাত পারে শুধু মানুষ খুন করতে, আদর করতে পারে না। পাপা, তোমার ছেলে চলে এসেছে। জয় জাবিরের একমাত্র ছেলে, দেখতে একেবারে পালোয়ানের মতো, তবে স্টাইলিশ আছে। জাবির জয়ের দিকে তাকাচ্ছে না। জয় গিয়ে জাবিরের সামনে চলে গেল আর সামনেই বসে বলে ওঠে, পাপা কথা বলো, দেখো তোমার ছেলে কত বছর পর জেল থেকে এসেছে, আর তুমি। জবিরের পাশে থাকা একটা লোককে ডাক দিল জয়। লোকটা জয়ের কাছে আসলো। জয় তার ঘাড়ে হাত রেখে আর বলে, পাপার কি হয়েছে, কথা বলছো না কেন? বলে ওই লোকটাকে মারতে লাগলো। লোকটাকে মেরে আধমরা করে ফেলেছে জয়। হঠাৎ জাবির বলল, কবির চৌধুরী দেশে এসেছে, আমি ওর লাশ দেখতে চাই শুধু। জয় তার বাবার দিকে তাকালো আর বলল, তোমার কাজ হয়ে যাবে। সরি ডুড, বাবা কিছু বলছিল না তাই রাগ হচ্ছিল। উনি তো আমার বাবা, তাই ওনাকে কি করে মারি বলো, তাই রাগটা তোর উপরে ঝাড়লাম। নিচে পড়ে থাকা লোকটার গান মুখ দিয়ে গড় গড় করে রক্ত বেরোচ্ছে, ছটফট করছে। এই না না না, মরবি না। যা আসতে না আসতেই খুনের খাতাটা খুলে ফেললাম। চোখ পিট পিট করে খুলছে মারিয়া। মাথাটা একটু ভারী হয়ে আছে তার। বিছানার উপর শুয়ে আছে সে। আশেপাশে তাকাতেই কিন্তু তার কাছে সবই অপরিচিত। কোথায় আছে সে, আর এটাই বা কার রুম? মুহূর্তেই মারিয়ার ঘুম ভাবটা চলে যায় আর সে ধরফুরে উঠে পড়ে। তাড়াতাড়ি উঠে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক ডাকাডাকি করলো মারিয়া, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। তাই সে হতাশা হয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়লো আর কালকের কথা ভাবতে লাগলো। গতকালের কথাই মনে পড়তেই মারিয়ার চোখ ভরে এলো। সে তো এই প্রথম কাউকে ভালোবেসেছিল, প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ সরি, এটাই তার স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। সে ভাবছে, ভালোবাসায় কষ্ট হয় এটা তো জানতাম, কিন্তু এতটা যে কষ্ট হবে তা জানা ছিল না। হঠাৎ মনিরার মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে। তাই সে দরজা থেকে একটু দূরে সরে যায়। একটা ফুলদানি হাতে নিয়ে নেয়, যে আসবে তারে মেরেই পালিয়ে যাবে, এটাই তার ভাবনা। দরজা খুলে একটা ছেলে, বয়স 19 কি 20, ভেতরে এলো। তার সাথে সাথেই মারিয়া তার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিল আর বলল, শালা মেয়েদের কিডন্যাপ করা তোকে আজ। ছেলেটা তো কিছু বলারই সুযোগ পাচ্ছে না। মনিরা সমান তালে চর ঘুষি মেরিয়ে যাচ্ছে। ছেলেটা অনেক কষ্টে চিৎকার করে বলল, ভাই বাঁচাও আমারে। মনিরা ছেলেটির
কেলিয়ে যাচ্ছে, আরও অনেক গালি দিচ্ছে। হঠাৎ কেউ এসে মনিরার মাজা ধরে উঁচু করলো। মনিরা হাত পা ছোড়াছুড়ি করছে আর বলছে, এই কোন হারামি আমারে ধরলো রে? আমাকে ছাড় বলছি, না হলে তোকে দেখাবো মজা। বলে যেই না মুখের দিকে তাকায়, অমনি মনিরার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একজোড়া চোখ আগুনমুখী হয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরাকে নিচে নামালো আর বলল, রাজু তুই নিচে যা। শান্তভাবে বলল আকাশ। রাজু মনিরার পাশে দিয়ে যাওয়ার সময় বল, পেতনি তোকে আমি দেখে নেব। মনিরা তো আকাশের দিকেই তাকিয়ে আছে, কারণ আকাশকে এখানে অন্যরকম লাগছে দেখতে। ওই মেয়ে তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে ওভাবে মারছিলে কেন? না মানে এটাই নাকি ভেতরে হোয়াট? এগুলো কি বলছেন? না মানে আমাকে কিডন্যাপ করেছে, ওকে যে কি করে ছেড়ে দেই? কিডন্যাপ ও করেনি, আমি করেছি। তবে শুধু শুধু মারলেন কেন? কেন এত কষ্ট করতে গেলেন? আমাকে আই লাভ ইউ টু বলে দিলেই তো আমি আপনার সব কথা মানতাম। শাট আপ, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আকাশ একটা ফোন এগিয়ে দিয়ে মনিরার উদ্দেশ্যে বলে উঠল, তোমার বাবাকে কল করো। না আমি এখন আমাদের ব্যাপারে পাপাকে কিছুই বলতে পারবো না, কারণ আমি তো এখনো শিওরই হতে পারিনি। ওই তোকে ফোন দিতে বলছি না? মনিরা ভয় পেয়ে যায়, ওর বাবাকে ফোন দেয় আর করুণ সুরে বলে, পাপা। রাত থেকেই মনিরা সহ আকাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই তো পাগলের মতো খোঁজাখুঁজি করা শুরু করে দিছে। কিন্তু কবির খান নিশ্চিন্তায় বসে আছে, সবাইকে বলছে টেনশন না নিতে। অন্যদিকে আরমান আহমেদ মনিরার বাবা, মেয়ের নিখোঁজ খবরটা শুনে পাগল প্রায় হয়ে গেছে। সকলের এমন কোনো জায়গায় বাদ দেয়নি সে খোঁজেনি। এমনকি করে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে দিন হয়ে গেল। হঠাৎ তার ফোনে বেজে ওঠায় সে তাড়াতাড়ি রিসিভ করলো। আর যখনই নিজের মেয়ের কণ্ঠটা শুনলো, তখন একটু হলেও যেন পানি এসেছে জানে। হ্যালো পাপা। মণিমা, তুই ঠিক আছিস তো? তোর কণ্ঠ এমন লাগছে কেন? খপ করে আকাশ মনিরা থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে ওঠে, তো কেমন আছেন মিস্টার আরমান আহমেদ? এমন কথা শুনে আরমান আহমদ একটু ভয় পেয়ে যায়। মনে এই ভয় নিয়েই বলে ওঠে, কে আপনি? আর আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে ঠিকই আছে, কিন্তু কত সময় আছে সেটা আপনিই বলবেন। কে আপনি? আর কি চাই আপনার? আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু। হা হা হা, সেটা না হয় তখন শুনবো। তো এখন কাজে ফেরা যাক। কি চাই আমার? হ্যাঁ বলুন বলুন। আমার কিছু চাই না, তবে রাইহান খানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শেয়ার এবং আপনি যে অপমান করেছিলেন তার জন্য ক্ষমা চাইবেন, ব্যাস। আমি এক্ষুনি করছি। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি আপনার কাজ করুন। বলেই ফোন কেটে দেয়। মনিরা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরার কাছে একটা চেয়ার নিয়ে বসলো। দেখো, তোমার সাথে বা তোমার বাবার সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বাবা আমার কোনো পরিচিত একজনের সাথে অনেক বড় অন্যায় করেছে, আর আমি অন্যায় পছন্দ করি না, তাই আমাকে এটা করতে হলো। তোমাকে কষ্ট দিয়ে ফেললে সরি। অন্যায় সহ্য করেন না, কিন্তু নিজে এত বড় অন্যায় করেও দিব্যি ভালো আছেন। একজনকে কষ্ট দেওয়া কি অন্যায় না? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখা কি অন্যায় না? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সবার ভিড়ে আমার চোখ যেমন আপনাকে খোঁজ করে, তেমনি আপনার চোখও আমাকে খোঁজ করে, আর এটা আমি দেখেছি। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন আমাকে? মনিরা আকাশের হুডিটা ধরে বলে। আকাশ মনিরার কথা শুনে একটু হাসলো আর বলে উঠল, আমাকে তুমি চিনো কতটুকু? তুমি কি জানো আমি কি কাজ করি? দেখো, আমি চাইলেও তোমাকে নিজের করতে পারবো না। আমার এই অনিশ্চিত জীবনে যখন তখন আমার মৃত্যু আমাকে ডাক দিতে পারে। হোক না মৃত্যু কাছে, হোক না অনিশ্চিত জীবন, কিন্তু যত দিন আছেন ততটুকু সময় দিন আমাকে। আকাশ মনিরার দিকে একটু তাকিয়ে মনিরার চোখগুলোও লাল হয়ে গেছে, সাথে নাকের আগাও। এক অন্যরকম সুন্দরী লাগছে ওকে। আকাশ দুই হাত দিয়ে মনিরার দুই গাল ধরল। আকাশের ছোঁয়া পেয়ে মনিরার চোখ বন্ধ করে নিল। দুই চোখের পানি পরম যত্নে মুছে দিয়ে ঘর থেকে উঠে বাইরে চলে গেল। মনিরার প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু কি খাবে? মনে মনে আকাশকে গালাগাল দিচ্ছে। রাক্ষস গন্ডার, নিজে তো পেট ভরে নিয়েছে, একটা বাচ্চা মেয়ে যে না খেয়ে বসে আছে সেটার খবর কি তার আছে? হঠাৎই দরজার একবার নক করে ভেতরে ঢুকলো রাজু। রাজু দেখতে একেবারে অপুবায়ে কপি, বডির দিক থেকে যেন ফু দিলেই উড়ে যাবা। মনিরা ওর দিকে তাকিয়ে ভ্রু নাচায়। এটা দেখে রাজুও ভ্রু নাচায় আর বলে ওঠে,
ওই কি এখানে? মনিরা উঠে দাঁড়ায়। এটা দেখে ভয়ে রাজু দরজার পেছনে চলে যায় আর ওখান থেকেই মুখ বাড়িয়ে বলে, মিস পেতনি, আপনাকে ভাই খেতে ডাকছে। অন্যদিকে গাড়ি চলছে তার আপন গতিতে। মনিরা বাইরের দিকে তাকিয়ে কথাগুলো বলেই যাচ্ছে, কোনো থামাথামির নাম নেই। আচ্ছা, আমাকে কি এখন বাড়ি নিয়ে যাবেন? আমি এখন বাড়ি যাব না, চলেন অন্য কোথাও যাই বেড়াতে। জানেন, বেড়াতে আমার অনেক ভালো লাগে। জানেন একবার কি হয়েছে, আমি আমার বন্ধুদের সাথে। ওই মাইয়া, তুই কি থামবি? এমনিতেই কিন্তু মাথা গরম আছে, তার উপর তুই সেই সকাল থেকেই মাথা খেয়েই যাচ্ছিস। আর একটা কথা বললে না, খবর আছে। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? জানেন আমার পাপা এমন করে বলে না আমাকে। আমিও আপনার ধমকের প্রতিবাদ করতে পারতাম, বেঁচে গেলেন আপনাকে একটু ভালোবাসি বলে। তা না হলে দেখিয়ে দিতাম তাইবা মনি ওরফে মনিরা কি জিনিস। আকাশের হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে। মনে মনে ভাবছে যে করে হোক ওর মুখ বন্ধ করতে হবে। তাই আকাশ গাড়ি থামিয়ে মনিরার দিকে তাকালো। আকাশ মনিরার দিকে তাকালো। এবার হয়েছে। মনিরার হাত বাঁধা পেছনের দিকে, মুখে টেপ মারা, তাই করেই যাচ্ছে। আকাশ মনিরার চেহারা দেখে মেরি প্লাস হাসি দিল। সকালের খাবার টেবিলে মনিরা রাজুর মধ্যে অনেক লড়াই হয়েছে। রাজু আকাশের ছোট ভাইয়ের মতো। সেও না দুনিয়ায় কেউ নেই তার, তবে সে একজন ভালো মানুষ। গরিব দুঃখীদের সবসময় সাহায্য করে আকাশের মাধ্যমে। ভাই ওনাকে বলে দাও আমার থেকে দূরে থাকতে, না হলে আমি কিন্তু এর সব চুল ছিঁড়ে নিব। কি বললি তুই? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই মনি ওরফে মনিরা কি জিনিস? ওই হচ্ছেটা কি? রাজু, চুপচাপ চেয়ারে বস। আর তুমি, তোমার তো ক্ষুধা লাগে না? যদি লাগে তাহলে বসেন আর আমাকে উদ্ধার করুন। আকাশ চোখ গরম করে মনিরা আকাশের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, আরে অপু ভাই। হ্যাঁ ভাই। উঠে দাঁড়িয়ে রাজু। আকাশ রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। মনিরা খাচ্ছে আর তার পাশে তাকাচ্ছে। বাড়িটা বেশ বড় আর গোছালো। অতঃপর মনিরা বলে ওঠে, আচ্ছা এই বাড়িটা কার? কার আবার? আমার, মানে আমার ভাইয়ের। বাহ, আমি কোথাও দেখিনি বা শুনিনি যে কাউকে কিডন্যাপ করে নিজের বাড়িতে এনে রাখে, আবার খাবার খেতে দেয়। এতে কি বোঝা যায়? আরে কি বোঝা যায়? বোঝা যায় যে। আরে কি বোঝা যায়? আমার লজ্জা করে শ্বশুরবাড়ির কথা নিজের মুখে কি করে কই। আকাশ এটা শুনে সেখান থেকে উঠে উপরের দিকে যেতে লাগে। তোর এই আশা কোনোদিন পূরণ হবে না রে পেতনি। মনিরা রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে বলে ওঠে, কি বললি তুই? না তুই বল পেতনি, শুনতে ভালোই লাগে। শোন, কাছে আয় আয়, কিছু বলবো না। তোর কি মনে হয় না বাড়িটা অনেক ফাঁকা? ভাব, যদি তোর ভাবি থাকতো তাহলে কি হতো? আরো ভাব, সেই ভাবিটা যদি আমি হই তাহলে কি হবে? না না, সেটা সম্ভব না। এই জন্যই তো তোর হেল্প চাই। বল না, কি করলে ওই হিট্রেলের মনে জায়গা পাবো? পাগলি একটা। বলে হেসে দিল আকাশ, কারণ সে উপর থেকে তাদের দেখছিল, এদের কথাই শুনছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে, তাই সে ঘরে চলে যায়। আচ্ছা ঠিক আছে। রাজু, রাজু, আকাশ চিৎকার করে ডাকছে। মনে থাকবে এই একটা বিষয়ে ভাই দুর্বল, আমাকে ডাকছে, যাই আমি। আর আমি এটা জানতাম। হ্যাঁ বলো ভাইয়া, কোনো কেন ডাক দিলে? কোনো কিছু কি হয়েছে? ওকে বল আমরা এক্ষুনি বের হব। ভাবিকে বুঝি। হ্যাঁ, ওই কি বললি তুই? রাজু হেসে বলল, কিছু না, বলেই সেখান থেকে পালালো। আকাশ নিজের মাথায় নিজেই চড় মেরে বলে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। বলো, এবার কথা বলো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরার দিকে একটু একটু করে দেখাচ্ছে। কিছু সময় পর সে খেয়াল করলো মনিরার ফর্সা মুখ লাল হয়ে গেছে, সাথে চোখ দুটো কেমন চুপ হয়ে যাচ্ছে আর করছে না। আকাশ রাত্রি করে ব্রেক করে মনিরার সব বাঁধন খুলে দেয়। আকাশ তাকে এমনভাবে বাঁধেনি যাতে সে কষ্ট পাবে, তাহলে সেন্সলেস। মনিরা, ওই মনিরা, কথা বল, কি হয়েছে তোমার? চোখ খোলো। ওই আকাশের চোখে বিন্দু বিন্দু পানি দেখা দিচ্ছে। তার মনে হচ্ছে তার প্রিয় কিছু তার থেকে দূরে সরে যাচ্ছে। ভেতরে অজানা এক কষ্ট হচ্ছে, যেমনটা সে হয়েছিল মাকে হারিয়ে। ওই বাচাল মেয়ে, কথা বলো। আচ্ছা তুমি এখন থেকে যত পারো কথা বলো, কিছু বলবো না। চোখ খুলো প্লিজ। পানির বোতল থেকে পানি নিয়ে মনিরার মুখে ছিটালো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আকাশের চোখে এক ফোঁটা পানি মনিরার গালে পড়লো। তখন আকাশ মনিরার দিকে ভালো করে খেয়াল করলো। এমনও তো অবস্থায় মনিরাকে অনেক মায়াবী লাগছে। আকাশ তার চোখে হাত দিয়ে দেখে তার চোখ ভিজে গেছে, কিন্তু কেন? আমি কান্না করছি? হ্যাঁ, এটা হওয়া উচিত। তোমাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, তার ফল ভালোভাবেই পাচ্ছি। হসপিটাল? হ্যাঁ, হসপিটালে যেতে হবে। হঠাৎ করে
দুটো হাত এসে আকাশের চোখের পানি মুছিয়ে দেয় আর বলে ওঠে, থাক, অনেক হয়েছে, আর কান্না করা লাগবে না, যা বোঝার বুঝে গেছি। আকাশ মনিরার দিকে তাকিয়ে দেখলো সে আকাশের দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে আকাশের রাগ চলে যায় আর মনিরার গেলে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। বাড়ি থেকে বাইরে চলে গেল আকাশ। মনিরা আকাশের চড় খেয়ে হাসছে। আকাশ বাইরে একটু দূরে গিয়ে বসে পড়ল। সে হাত দিয়ে মনিরাকে মেরেছে, সেই হাত দিকে তাকাচ্ছে। একটু আগে তার মনে হচ্ছিল তার প্রাণ পাখিটা ছটফট করছে। মনিরার অমন অবস্থা থেকে অনেক কষ্ট হচ্ছিল। মনিরা যখন গাড়ি থেকে বের হবে তখন আকাশের ফোন বেজে ওঠে, কিন্তু ফোনটা গাড়ির মধ্যে। তাই ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা হারমান আহমেদ ফোন দিচ্ছে। তাই মনিরা রিসিভ করে। পাপা, আমার জামাইরে পাইয়া গেছি। আকাশ আর মনিরা পাশাপাশি বসে আছে, কারোর মুখেই কোনো কথা নেই। এমনভাবে বসে আছে না দুজনই অপরিচিত কেউ। পরিবেশটাও আজ এমনভাবে তাল মিলাচ্ছে। সমস্ত জড়তা ভেঙে আকাশ বলে ওঠে, তুমি আমাকে যেমনটা ভাবো বা দেখেছো আমি এমনটা না। ধরে নিতে পারো এটা আমার ছদ্মবেশ। আমার জীবন অনিশ্চিত মনিরা, সবসময় মৃত্যু আমায় তাড়া করে বেড়ায়। তার থেকে বড় কথা, আমি যে রাস্তায় চলি এটা ওয়ান ওয়ে, ফেরার পথ নেই। অনেক শত্রু এই রাস্তায়। তাই আমি চাই না আমার জন্য আমার প্রিয় কোনো মানুষের ক্ষতি হোক। আমিও মানুষ ভালোবাসার অধিকার আমারও আছে, কিন্তু আমি পারি না, পারবো না। আমি কি এমন পরিচয় যার জন্য আপনি কাউকে আপন করে নিতে পারবেন না? কি এমন কাজ করেন যাতে আপনার জীবন সংশয়? মনিরা আকাশের দিকে তাকিয়ে, কিন্তু আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। একটু চুপ থেকে একটা বড় নিঃশ্বাস নিয়ে আকাশ বলে ওঠে, একে এর নাম শুনেছো? কে ওই গ্যাংস্টার? এ কে? না না, এ হতে পারে না। আমি যেটা ভাবছি আপনি রং। চলো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বাবা, বাবা চিৎকার করছে, ডাকছে। জয় জাবির তার সামনে এসে ইশারায় বলল, কি হয়েছে? বাবা, তুমি কি জানতে কবির চৌধুরীর একটা ছেলে আছে? জাবির কাগজে কিছু লিখছে, লিখে জয়ের কাছে দিল। সেখানে লেখা, হ্যাঁ, তবে কোনো কাজের না। শুনেছি অনেক ভীত। তা তোমার মুখ দিয়েও তো বলতে পারতে। জাবির আবার লিখে দিল, যেদিন তুই কবির চৌধুরীকে মারবি ওই দিন তোর সাথে কথা বলবো। ও, তাহলে এই কথা। তাহলে কাজ শুরু করে দিই। ওর ওই ছেলেকে তুলে নিয়ে আসি, ছেলের টানে বাপ ঠিকই আসবি। জাবির নিজের মাথায় হাত ঘষে লিখল, আমারও তার সাথে পুরনো হিসাব বাকি আছে। ফৌজিয়া আর অভ্র এসেছে আজকে। রহমত মিয়ার পরিবার যেন খুশির আমেজ। নতুন জামাইয়ের জন্য বিভিন্ন রকম খাবার বানাচ্ছে আকাশের পেয়ারি মামি। আকাশও রান্না ঘরে টেবিলের ওপর বসে আছে। অতঃপর তার মামি বলে ওঠে, আচ্ছা আকাশ, তোর কি মনে হয় না আমার কাজ করতে অনেক কষ্ট হয়? তো করো কেন? এক কাজের লোক থাকতে নিজেই সব করো, তাহলে ওদের রেখে কী লাভ? তোকে বলি কি আর বুঝিস কি? বলছি যে আমার একজন সঙ্গী লাগবে ঝগড়া করার জন্য, বৌমা লাগবে আমার। ও, তার রিমনকে বিয়ে দাও। এখনো বাচ্চা, ওর বড় একটা তো এখনো দামড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। মা, ওর কথা ভাবতে হবে না, ওর জন্য মেয়ে রেডি আছে। রান্নাঘরে ঢুকে ফৌজিয়া কথাটি বলল। মামি আকাশের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলে ওঠে, কি? আমি কিছু জানি না। আবুলের মতো বলে সেখান থেকে এক প্রকার পালিয়ে এলো আকাশ। যদিও ওখানে থাকতো তাহলে আকাশের হাল বেহাল করে ছাড়তো ফৌজিয়া। তবে সেদিন গাড়িতে মনিরা। একটা কথা বলি। তবে কি জানো, পাগলেও নিজের ভালো বোঝে, তাই আশা করি তুমিও বুঝবে। দেখুন, আমি আপনাকে ভালোবাসি, কোনো স্বার্থের বিনিময়ে না। আপনার সুখ দুঃখের সাথী হতে চাই। জানি না ভবিষ্যতে কি হবে, তবে যত দিন বেঁচে আছি আপনার সাথে বাঁচতে চাই। শত ক্লান্তির মাঝে আপনার মুখের মুচকি হাসি হতে চাই। আর আমি ভবিষ্যতে বিশ্বাসী না, বর্তমানকে বিশ্বাস করি। জানি আমি বেশি কথা বলি, তবে যদি আপনি বলেন তো কথা বলাই ছেড়ে দেব, যদি আপনি আপনার মনের এক কোণে আমাকে একটু জায়গা দেন। আকাশ গাড়ি থামিয়ে দেয় আর বলে ওঠে, দুর্ভাগ্য মানুষকে দুইটো জিনিস শেখায়। এক, ভাগ্যের কাছে হেরে যাওয়া, আর দুই, ভাগ্যের সাথে লড়াই করে শক্ত হয়ে যাওয়া। তবে একটা কথা নিশ্চিত, এই শক্ত হৃদয়ে তোমার জন্য একটু হলেও জায়গা আছে, যার মানে আমি বুঝি না, হয়তো বুঝতে চাইও নি। তাই আমি আবারও বলছি, যা করবা ভেবে করবা। আমি সব কিছু ভেবেই বলছি, ভালোবাসি আপনাকে। মনিরা চোখের পানি। আকাশ হাত উঁচু করে
মুছতে গিয়েও আবার হাত নামিয়ে ফেললো। হুট করে মনিরা আকাশের হাত ধরে আকাশের হাত দিয়ে তার চোখের পানি মুছে নিল। আকাশ মনিরার দিকে তাকিয়ে একটু হাসলো। অমনি মনিরা আকাশকে জড়িয়ে ধরলো। গাড়ি চলতে শুরু করেছে। মনিরাও এক হাতে আকাশের হাতের মধ্যে। আচ্ছা, একে এর মানে কি? আপনার দলে কতজন লোক আছে? আচ্ছা, আপনি কয়টা খুন করেছেন? সবাই কি খারাপ ছিল? আচ্ছা, মানুষ মারতে কেমন লাগে আমাকে শিখাবেন? আচ্ছা, আমি কি গ্যাংস্টার হতে পারবো? আবার ওদের অনেক কিছু বলেই যাচ্ছে মনিরা, থামার কোনো নামই নিচ্ছে না। আকাশ মনে মনে নিজেকেই গালি দিচ্ছে এখন। তাই এই পরে কি হবে ভেবেই নিজেকে ঠুস করে কুলি মারতে ইচ্ছে করছে। কি গো নতুন জামাই, কেমন আছো? তোমার বোন যেমনটা রাখছে। তখন শ্রীমন আকাশ আকাশ বলে চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচে নামছে ওপর থেকে। চলো আমার সাথে। যাব, কিন্তু কোথায়? আমিও যাব। দুলাভাই আপনি? আচ্ছা চলেন। কিন্তু কোথায়? চল, গেলেই দেখতে পারবি। কালকে ব্ল্যাক মাফিয়া দেশে আসছে। কালকে আমাদের জন্য শুভ দিন। এই দিনেই আমি আমার শত্রুর লাশ দেখতে চাই। বাবা তুমি টেনশন নিও না, আমার লোকেরা গেছে কবির চৌধুরীর ছেলেকে কিডন্যাপ করতে। সো তুমি শুধু দেখো আগে আগে হোতা হ্যায় কিয়া। হ্যালো মনি, তুই কোথায়? আরে ইয়ার, 5 মিনিটে চলে আসছি। ওকে তাড়াতাড়ি আয়। বলেই ফোনটা কেটে দিল ফৌজিয়া। কিছু সময় পর মনিরা চলে এলো। কথা বলছে মনিরার সাথে, কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজছে। কি রে, তোকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? না কিছু না। তা বাড়িতে কাউকে দেখছি না, সবাই কোথায়? তুই যাকে খুঁজছিস সে একটু আগেই বাইরে গেল। ও এই এই, আমি আবার কাকে খোঁজ করছি? হ্যাঁ, কি বলস তুই এইসব? না, আমি আবার কখন কি করলাম? বাদ দে, বল কেমন কাটলো তোর? বই জানিয়েন কি বলতে চাচ্ছে আকাশ। রিমন আর অভ্র গাড়ি থেকে বের হলো। তারা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। এখানে কি রে রিমন, কারোর কি কিছু হয়েছে? হ্যাঁ, আমারও সেম কোশ্চেন। ভিতরে গেলে সব বুঝতে পারবি। চল দুলাভাই আসেন। বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রিমন আকাশকে, কিন্তু হসপিটালে যেতেই অবাক আর বলে, আমাদের বডিগার্ডরা এখানে কেন? তার মানে বড় আব্বু? না, এটা হতে পারে না। উনি ঠিক আছে। কিছু দূর যেতেই দেখি বড় আব্বু একটা ডক্টরের সাথে কথা বলছে। ওনার সাথে আরও একজন দাঁড়িয়ে আছে, কালো শার্ট পরিহিত। বড় আব্বু সুস্থ দেখে মনে হচ্ছে আমার উপর থেকে বড় একটা পাথর সরে গেল। টেনশন হচ্ছিল ওনাকে নিয়ে। ওনার সাথে যিনি দাঁড়িয়ে আছে ওনাকে বড্ড চেনা লাগছে, মনে হচ্ছে অনেক কাছের কেউ। আমার বুকের ভিতর ধুকধুক করছে। ডক্টরের সাথে কথা বলার শেষে যখন তিনি একটু ঘুরল তখন তার চেহারাটা স্পষ্ট দেখা গেল, আর তাকে দেখে যেন আমি জমে গেছি। বুকের ভেতর ধুকধুকটা অনেক বেড়ে গেল তার মলিন হয়ে যাওয়া চেহারাটা দেখে। কারণ সে আর কেউ নয়, আমারই আব্বু রাইহান চৌধুরী। দেখে মনে হচ্ছে তিনি অনেক টেনশনে আছে। অভ্র তার ফুপাকে এখানে দেখে অবাক হয়ে যায়। তাই ছুটে যাওয়ার সময় আকাশের সাথে একটু ধাক্কা লাগে। আকাশ নিচে পড়ে যাওয়ায় কবির চৌধুরী সহ রহমান খান নজর পড়ে আকাশের দিকে। কবির খান আকাশকে দেখে আকাশের কাছে আসে, কিন্তু রায়হান খান সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আকাশও তার দিকে তাকিয়ে আছে। আজ তার চোখে অনেক কষ্ট দেখা যাচ্ছে। এই কষ্টটা কিসের? একজন বাবার ছেলেকে হারানোর কষ্ট, নাকি অন্য কোনো কারণ? তবে আকাশের আজ ওই মুখের দিকে উপরে অনেক মায়া হচ্ছে। আমরা সাধারণত তাদের উপরেই রাগ দেখাই, অভিমান করি, যাদের আমাদের সব থেকে কাছের হয়। আকাশের হয়তো এটাই কারণ। আরে মনিরামা, কখন আসছো? এই তো আন্টি, মাত্র আসলাম। ফৌজিয়া ওর মায়ের দিকে তাকিয়ে একটু ইশারা করলো। মনিরা জানোস, আমার তো বিয়ে হয়ে গেল, এবার আকাশের পালা। ওর জন্য মেয়ে ঠিক করা আছে, ওর বাবার বন্ধুর মেয়ে। মনিরা এটা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলে ওঠে, কি? না, এটা হতে পারে না মনিরা। কেন হতে পারে না? মেয়েটাকে আকাশের পছন্দ হয়েছে। কি বাজে কথা বলছিস? হ্যাঁ, কালকে নাকি মেয়েকে ফাইনাল করেছে। আকাশ বলেছে মেয়েটাকে নাকি ওর খুব পছন্দ হয়েছে। ও ভালো। মনিরা চোখের পানি, সে এটা লুকাতে যাচ্ছে। এখানে একটু সময় থাকলে সে এটা ধরে রাখতে পারবে না। তাই সে ফৌজিয়াকে বলল, আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজকে যাই। আরে মেয়েটার পিকটা তো দেখে যা। ফৌজিয়া মনিরার হাত ধরে মনিরাকে কিছু বলছে না। ফৌজিয়ার দিকেও তাকাচ্ছে না। ফৌজিয়া নিজের মন থেকে মনিরাকে একটা পিক বের করল আর বলল, এই দেখ, বল মেয়েটা কেমন কেমন মানাবে ওদের।
অনেক সুন্দর, ভালোই মানাবে। আরে আগে তো দেখো। তখন মনিরা ফৌজিয়ার দিকে তাকায়। মনিরার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে ফেসটাও। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মনিরা যখন ফোনটার দিকে তাকায়, সাথে সাথে সে শকড খায়। মনিরা একবার মামি আর একবার ফৌজিয়ার দিকে তাকায়, দেখে তারা দুজনেই হাসছে। ভালোবাসিস আমার ভাইটাকে? অনেক, নিজের থেকেও বেশি। তুইও পারিস বটে, মেয়েটাকে শুধু শুধু কাঁদালি। আকাশের পা তার কাছে আজকে অনেক ভারী মনে হচ্ছে। তার পথ এগোচ্ছে না। সামনে সে দেখে একটা কেবিনে রায়হান খান জাহানারা বেগমের হাত ধরে বসে আছে, মুখে অক্সিজেন মাস্ক পরানো। তার ব্রেন টিউমার হচ্ছে, অপারেশন করলে বাঁচার সম্ভব 10%। ওনাকে এমনভাবে দেখে যেন আকাশের অনেক কষ্ট হচ্ছে। হবেই তো, একটা সময় আম্মু ডাকতো তাকে। রায়হান খান বেরিয়ে এলো রুম থেকে, আর আকাশ সামনে এসে দাঁড়ালো। যদি কোনো দিন আমাকে বাবা মনে করে থাকিস, তাহলে একবার তোর মায়ের সাথে কথা বলে নেই। জানি না এরপর কি হবে। আমার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। আকাশ কবির খানের দিকে একবার তাকালো, সে যেতে বলল। দরজা খুলে আকাশ কেবিনের ভেতর প্রবেশ করলো। অনেক শুকিয়ে গেছেন তিনি। বিয়ের দিনই আকাশ খেয়াল করেছিল কেবিনে শুধু আকাশ আর জাহানারা বেগম। জাহারা বেগম হাতের ইশারায় আকাশকে কাছে ডাকলো। আকাশ তার পাশের চেয়ারে গিয়ে বসলো, মুখের মাস্ক খুলে বলল, এই কেমন আছিস? আমি কিন্তু অনেক ভালো আছি। তোর চোখের পানি জানিস, তুই থাকতে তোর মর্ম আমি বুঝিনি। ভেবেছিলাম তোকে তাড়াতে পারলে আমি শান্তিতে থাকতে পারবো। তুই যেদিন চলে গেছিস না, ওই দিন অনেক খুশি হয়েছিলাম রে, কিন্তু এক দিক থেকে মন খারাপ ছিল। কারণ এবার আমি আর কার উপর অত্যাচার করব, কার সাথে রাগারাগি করে আমার সময় কাটবে। তুই কি ওই সময় খেয়াল করেছিস আমি সব সময় তোর পিছনে লেগে থাকতাম, কথা শোনাতাম? হ্যাঁ, আমি তোকে ভালো মুখ দিতাম না, এটা আমার দোষ ছিল। আমি মানছি, কিন্তু তোকে হারিয়ে আমি বুঝেছি তুই আমার জন্য কী ছিলি। তুই চলে যাওয়ার পরে তোর কথা অনেক করে মনে পড়তে থাকে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল ওই সময়। সব সময় তোর কথা ভেবে চোখে পানি ফেলতাম। তোর আব্বুকেও শুধু বলতাম তোকে এনে দিতে, কিন্তু তুই তো তোর কথা ভেবে আমি কোনো বাচ্চা নেইনি, কারণ তখন তুই আমার সন্তান হয়ে গিয়েছিলি। তখন তুই প্রথম যে আমাকে আম্মু বলতো। যেদিন তোকে বিয়েতে দেখিয়েছি ওই দিন আমি তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নিয়তির কি বিধান, ওই সময় আমার মাথা ব্যথা শুরু করে। আমাকে একটা রুমে নিয়ে যায়। ডাক্তার বলেছিল বেশি চিন্তা না করতে, না হলে নাকি আমার সমস্যা হবে। কিন্তু আমি যা করেছি এটা সব সময় আমার মাথায় থাকে। কি করে ভুলি বল? আমি যে অপরাধ করেছি এটা তার কাছে অনেক নগণ্য। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি না, কারণ আমি জানি আমি যা করেছি এটা ক্ষমার অযোগ্য। আরে আমি তো পুরো মহিলা জাতির কলঙ্ক। তবে একটা অনুরোধ, আমি চলে গেলে তোর বাবা একা হয়ে যাবে রে, পারলে একটু দেখে রাখিস। আকাশ আর থাকতে পারলো না। কেবিনে সে এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো। আকাশ কারোর কথা না বলে হসপিটাল থেকে বেরিয়ে গেল। আকাশ গাড়ি চালাচ্ছে পাগলের মতো, কোনো দিকেই তার খেয়াল নেই। একটু আগে বলা কথাগুলো তার মাথায় ঘুরছে। হঠাৎ একটা ট্রাক এসে আকাশের গাড়িতে বাড়ি দেয়। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লাগাই পড়ে গেলাম নিচে। আমি তো গাড়িতে ছিলাম। আকাশের গাড়ি চলছে, হঠাৎ একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা দেয়। ফলে আকাশের গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে। পরে অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করে আর সেটা দাঁড় করে। গাড়ি থেকে বের হতেই কেউ আকাশের মাথার পেছন দিয়ে একটা রড দিয়ে বাড়ি দেয়। পরে কিছু মনে নেই আকাশের, মাথা ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো, টুক করে লাইট জ্বলে ওঠে। এবার আকাশ সব কিছু দেখতে পেল। তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হচ্ছে। সাথে সামনে থাকা ব্যক্তিকে জয়ও আকাশের সামনে একটা চেয়ার টেনে বসলো আর বলে ওঠে, দেখ ব্রো, আমি তোকে চিনি না, ইভেন কোনোদিন দেখিও না। তোর সাথে কোনো শত্রুতাও নেই আমার, কিন্তু আমার বাবা তোর বাবার সাথে আছে। সো তোর বাবাকে মরতে হবে, কবির চৌধুরীকে মরতে হবে। আকাশ এটা শুনে রাগে পুরো শরীর চিরি করতে লাগলো। জয় আবার বলে ওঠে, তোকে এখানে আনার একটাই উদ্দেশ্য, যে ঘাট ডাললে মাথা আসে, তেমনই তোকে ধরলে কবির আসবে। আকাশ তো শুধু মনে মনে বসে। একটু শুধু ছাড়া পাই, তারপর দেখাচ্ছি মজা। প্লেন থেকে নেমেছে একটা লোক, মধ্যবয়সী হবে, চুলগুলো হালকা পাকা, মুখের ভিতর জল্লাদের মতো গোপ।
হাতে একটা সোনার পিস্তল। যা যা পড়েছে সব কিছু কালো, তবে হাইট একটু ছোট। ওয়েলকাম ওয়েলকাম বস। চল। ব্ল্যাক মাফিয়া, নাম আশিক। তবে এর আরও একটা পরিচয় আছে। সবাই মিলে গাড়িতে উঠল। সারি ভাবি 5টা গাড়ি চলছে। মাঝখানের গাড়িতে জাবির ও আশিক। কিছু সময় পর তারা একটা গোডাউনে চলে এলো। জয়ের লোকেরা আকাশের চেয়ার উঁচু করে একটা স্থানে নিয়ে আসলো। জয় ফোন দিয়ে আকাশের সামনে গিয়ে বলল, ব্রো স্মাইল, বলে একটা পিক তুললো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ও তুই স্মাইল করবি কি হবে, তোর মুখটাই তো বন্ধ। বলে হেসে উঠল। সাথে জয়ের লোকেরা হো হো করে হেসে উঠল। এদিকে আকাশের কিডন্যাপের খবর কবির খানের কাছে পৌঁছে গেছে। যখন তার কাছে জবির ফোন করেছিল, দুর্ভাগ্যবশত রায়হান চৌধুরী সেটা রিসিভ করে, আর জবির তাকে কবির ভেবে সব বলে। ওটা শুনে রায়হান খানের হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর সেখানেই বসে পড়ে। সবাই এটা দেখে তার কাছে যায় আর বলে ওঠে, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আকাশকে কিডন্যাপ করা হয়েছে, ওকে নাকি উমুক গোডাউনে বেঁধে রাখা হয়েছে। চোখের পানি যেন বাদ মানছে না রায়হান খানের। কবির চৌধুরী তার পাশে বসে পড়ল। চিন্তা করবেন না, আপনার ছেলের কিচ্ছু হবে না। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে হচ্ছে এমন এক সিংহ যে যত সময় যাবে তত সে হিংস্র হয়ে উঠবে। রায়হান চৌধুরী কবির দিকে তাকায়। কবির চৌধুরী হেসে বলল, চিন্তা করেন না, আমি যাচ্ছি আকাশকে বাঁচাতে। আপনি এদিকটা দেখেন। জয় আকাশের সাথে অনেক অপমানজনক খেলা খেলতে থাকে, যাতে আকাশের পিত্তি পর্যন্ত চলে যাচ্ছে। এমন সময় জবির সহ ব্ল্যাক মাফিয়া আশিক সেখানে আসলো। আকাশ আশিককে দেখে অবাক, কারণ ইনি আকাশের সৎ মামা, যাকে আকাশের সৎ মা সবসময় টাকা দিত। আশিকের কেন জানি আকাশের চেহারা চেনা চেনা লাগছে। আকাশ করছে, যেটা দেখে আশিক বলে মুখ খুলে দিতে। আকাশ আশিকের দিকে তাকে একটু হাসার বলে, কি মামাজি ওরফে ব্ল্যাক মাফিয়া কেমন আছেন? তাহলে তুই এখনো বেঁচে আছিস? কি দারোগা সাহেব, মাথার দাগটা তো দেখছি এখনো আছে। জাবিরের সাথে সাথেই তার মাথায় দাগের ওপর হাত দেয়। হঠাৎ জয় টুস করে একটা ঘুষি মেরে দেয় আকাশের মুখে আর বলে ওঠে, আমার বাবাকে মেরেছিলি, তার মানে তুই সেই যার জন্য সে চাকরি হারিয়েছে। আরে আস্তে আস্তে, আমার ভাগনা হয়, তাই একটু কম কষ্ট দিয়ে মেরো। আর আমার ডিল কোথায় মিস্টার জাবির? ওকে ছেড়ে দাও, আমি এসেছি। বাহ, নাম নিতে না নিতেই বান্দা হাজির। আশিক অন্যদিকে ফিরে আছে। কবির তার চেহারা দেখতে পায়নি এখনো। আশিক পকেট থেকে একটা পেপার বের করে জবিরকে ধরিয়ে দিল। ছাড়বো, তবে আগে এখানে একটা স্বাক্ষর করে দাও। কবির কিছু না ভেবেই সই করে দিল। তখন আশিক কবির চৌধুরীর দিকে ফিরে, আর কবির সেটা দেখে রাগের চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো, কারণ এই সে যে কবির চৌধুরীর পরিবারকে মেরেছিল। কবির চৌধুরী আশিকের দিকে ছুটে যেতে লাগলো। আশিক কবির চৌধুরীর বুকে একটা লাথি মারে। সে ছটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আকাশ এই বলে চিৎকার করে ওঠে। এটা দেখে জয় আকাশকে মারতে থাকে। আশিক কবির খানকে মারছে। লজ্জা করে না, লজ্জা করে না? এতগুলো মানুষের আমাকে এভাবে বেঁধে মারতে ভয় পাস নাকি যে আমি একাই তোদের সবাইকে মেরে দিব ভীতুশালা? আকাশের মুখে অনেক অংশ দিয়ে রক্ত বেরোচ্ছে। না, তুই ওর কথা শুনবি না, এটা ওর কোনো চাল। জয় ইশারা করল আকাশকে গুলি করে দিতে। জয় কবির চৌধুরীর সামনে গেল, আর হাতে একটা ছুরি। এখান থেকে হসপিটাল 10 মিনিটের পথ। কুচ করে কবির চৌধুরীর হাত ধরে হাতের শিরা কেটে দিল আর বলে উঠল, পারলে তোর বাবাকে বাঁচিয়ে দেখা, 15 মিনিটেই শেষ। আকাশ যেন স্থির হয়ে গেছে। কবির চৌধুরী তেমন নড়াচড়া করছে না, তবে শ্বাস এখনো আছে। দুইজন ছেলে আকাশকে মারতে আসছে, হাতে ধারালো অস্ত্র। আকাশ একটার বুকে ঘুষি মারল, অন্যটার গলায়। দুইটাই শেষ জায়গায়। জয় এটা দেখে অবাক। হঠাৎ করেই ঝড়ের বেগে আকাশ জয়ের সামনে চলে আসলো। আমার কাছে সময় আছে, কিন্তু তোর কাছে তো একটু সময় নেই। আকাশ তার হাতে থাকা ছুরিটার দিকে তাকিয়ে বলল। ছুরি থেকে টপ টপ করে রক্ত পড়ছে। জয় তার বাবার দিকে তাকালো, সে যে ঢলে পড়েছে। জয় ছুটে গেল জাবিরের কাছে। সে দেখে তার বাবার গলায় আকাশ ছুরি চালিয়ে দিছে। সামনে তাকাতিয়ে দেখে আশিকও পড়ে আছে মাটিতে, তার শরীর থেকে রক্তের বন্যা বেরোচ্ছে। আকাশ ওই দুটো ছেলেকে মারার পরই ওদের অস্ত্র দিয়ে ছুঁড়ে আশিক ও জাবিরের গলায় চালিয়ে দেয়, সাথে আরেকজনকেও মেরেছে। জয় তার বাবাকে ধরে চিৎকার করে ওঠে আর আকাশের দিকে ছুটে আসে আকাশকে ঘুষি মারবে। তখন আকাশ সরে গিয়ে জয়কে জড়িয়ে ধরে। জয়ের চোখ বড় বড় হয়ে গেছে। আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, আমি কিন্তু ভূত ভয় পাই, তাই আমার পিছে যেন পড়িস না। বলেই আকাশ জয়কে ছেড়ে দিল। জয় দেখলো তার বুকে ছুরি ঢুকানো।
আকাশ তাড়াতাড়ি করে তার আব্বুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। 3 মাস পর। আকাশ, এই আকাশ ওঠ, আজকে তোর বিয়ে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওহ, যাও তো আম্মু, আমি আজ বিয়ে করব না। এই কি বললি? কি বললাম? না না না, তখন আমি বুঝলাম কি বলে ফেলছি। ইস, জাহানারা বেগম আমার আম্মু তার অপারেশন সাকসেসফুল হয় আর এখন আমরা একসাথে থাকি। ও হ্যাঁ, আজ আমার বিয়ে, মনিরার সাথে আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে কেউ জানে না আমি কে। আর ওই দিনের পর থেকে দেশের প্রায় সবাই একে নামকে বাঘের মতো ভয় পায়। সমাপ্ত। আল্লাহ হাফেজ।